আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। দা বাংলাদেশ রেটিং এজেন্সি আয়োজিত আজকের ওয়েবিনারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাইকা মুসলিম, আমি দা বাংলাদেশ রেটিং এজেন্সি লিমিটেডের চিফ রেটিং অফিসার। আজকে আপনাদের সাথে থাকবো এই অনুষ্ঠানের মডারেটর হিসেবে। বিডিআরএল বাংলাদেশের প্রথম সারির একটি রেটিং এজেন্সি, যা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন থেকে লাইসেন্সপ্রাপ্ত এবং বাংলাদেশ ব্যাংক কর্তৃক স্বীকৃত। 2009 সালে স্থাপিত এই প্রতিষ্ঠানটি ড্যান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট সাউথ এশিয়া এবং মিডল ইস্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান। ডিএনবি সহ প্রতিষ্ঠানটি অন্যান্য শেয়ার হোল্ডার হলেন ব্র্যাক ব্যাংক লিমিটেড, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, ব্যাংক এশিয়া লিমিটেড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড, এনসিসি ব্যাংক লিমিটেড, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড, আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড, ডেল্টা ব্র্যাক হাউজিং লিমিটেড। ডিএনবির আরেকটি অঙ্গ প্রতিষ্ঠান অ্যাকুইটি রেটিং অ্যান্ড রিসার্চ লিমিটেড ইন্ডিয়ার সাথে বিডিআরএল এর একটি টেকনিক্যাল কোলাবোরেশন রয়েছে। বিডিআরএল বাংলাদেশের সবকটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে চলছে। করোনা ভাইরাস বা কোভিড-19 এর ব্যাপক প্রভাব আমাদের জীবন ও জীবিকার উপর যেমন পড়েছে, তেমনি পড়েছে ব্যবসা, বাণিজ্য ও অর্থনীতিতে। 2019 সালের ডিসেম্বরে চায়নাতে যখন এর প্রকোপ শুরু হয়, তখন আমরা চিন্তিত ছিলাম আমাদের সাপ্লাই চেইন নিয়ে। পরবর্তীতে ইউরোপের ও আমেরিকায় যখন ভাইরাসটি ছড়িয়ে পড়ে, আমরা শঙ্কিত হই আমাদের রপ্তানি নিয়ে। 2020 মার্চ মাস থেকে বাংলাদেশে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে, ফলে পরীক্ষার সম্মুখীন হয় আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ও অর্থনীতি। গত 6 মাসে নানাভাবে পরিবর্তিত হয়েছে প্রেক্ষাপট ও পরিস্থিতি। মার্চে বিডিআরএল এর উপর একটি ইম্প্যাক্ট নোট বের করে। সেখানে আমরা দেখতে পাই দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ খাতের উপর কোভিড-19 এর প্রভাব। সেখানে জানা যায় যে বিবেচিত বেশিরভাগ খাতই রয়েছে ঝুঁকির মুখে। তবে স্বস্তির ব্যাপার হচ্ছে, ঝুঁকি যেরকম রয়েছে তেমনি সৃষ্টি হয়েছে কিছু নতুন সম্ভাবনা। পরিবর্তিত পরিস্থিতি বা নিউ নরমালের সাথে মানিয়ে কৌশলগত পরিবর্তনের মাধ্যমে অনেক প্রতিষ্ঠানই ঘুরে দাঁড়িয়েছে। আমরা সেসব ঝুঁকি নিয়ে এবং সুযোগ ও সম্ভাবনা নিয়ে কথা বলবো। আমাদের সাথে রয়েছেন আমার সহকর্মী জনাব সুমন চৌধুরী। তিনি চিফ অ্যানালিটিক্যাল অফিসার, অ্যাকুইটি রেটিং এবং রিসার্চ লিমিটেড, ইন্ডিয়া। জনাব সুমন ক্রেডিট রিস্ক ও ক্রেডিট রেটিং এর উপর 24 বছরেরও বেশি সময় ধরে কাজ করে চলেছেন। তিনি আজকে মূলত দক্ষিণ এশিয়ার কোভিড-19 এর প্রভাব নিয়ে আলোচনা করবেন। আমাদের সাথে আরো আছেন বাংলাদেশের ব্যাংকিং খাতের অত্যন্ত জনপ্রিয় মুখ জনাব ডক্টর শাহ মোহাম্মদ আহসান হাবিব, প্রফেসর ও ডিরেক্টর, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট, বিআইবিএম। ডক্টর হাবিব করোনা ভাইরাসের প্রভাব নিয়ে বিগত কয়েক মাস ধরে নিবিড়ভাবে কাজ করছেন। তিনি আজকে কোভিড-19 এর প্রভাব বাংলাদেশের প্রেক্ষাপট থেকে আলোচনা করবেন। চলে যাচ্ছি মূল আলোচনায়। প্রথমে জনাব সুমন চৌধুরী তুলে ধরবেন তার বিশ্লেষণ। আপনাদের প্রশ্ন উত্তরগুলো কিউ&এ সেকশনে লিখুন, আমরা অনুষ্ঠানের শেষ ভাগে এটা নিয়ে আলোচনা করব। চলে যাচ্ছি জনাব সুমনের কাছে। থ্যাংক ইউ শাইকা। আমাকে শোনা যাচ্ছে? am I audible? ওকে, আমি শুরু করছি। আই হোপ আই এম অডিবল। আমাকে মানে সবাই শুনতে পাচ্ছেন তো? ঠিক আছে। আমার স্ক্রিনটা ভিজিবল আছে সাইকা? জি, ভিজিবল আছে, দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে, তাহলে শুরু করা যাক। গুড আফটারনুন সবাইকে। গুড আফটারনুন টু অল দ্য প্রিভিলেজড গেস্টস। আমি বাঙালি, তো আমরা বাংলায় অবশ্য প্রেজেন্টেশন দিতে অভ্যস্ত নয় ইন্ডিয়াতে। আপনারা জানেন যে আমাদের এখানে সবকিছু ইংলিশে হয়। তো এটাই আমার অ্যাকচুয়ালি ফার্স্ট এক্সপিরিয়েন্স। যদি আমি বাঙালি, ফার্স্ট এক্সপিরিয়েন্স। একটু আমি বাংলায় নিশ্চয়ই বলবো, কিন্তু একটু মাঝে মাঝে ইংলিশ চলে আসবে, তো আমাকে একটু ক্ষমা করে দেবেন সেটাই। তো যেটা অ্যাজ সাইকা সেড, যে আমরা যে ব্যাপারটায় আমরা কথা বলতে চাই সেটা হলো ফাইন্যান্সিং পোস্ট কোভিড-19। যেরকম ভাবে আমরা দেখছি in the banking system বা among lenders, যে এই যে একটা প্যান্ডেমিক হলো, এটার কি ইম্প্যাক্ট, এটার উপর আমরা আজকে আলোচনা করব। বিফোর আই গো ইনটু দ্যাট, আমি একটা ছোট্ট ইন্ট্রোডাকশন, সাইকা অলরেডি ইন্ট্রোডিউস করেছে,
I am the Chief Analytical Officer from Equity Ratings and Research. তবে একটু বলে নেওয়া ভালো Equity Ratings এর উপর। Equity Ratings we act as one of the accredited rating agency India-তে, SEBI, Securities and Exchange Board of India, Reserve Bank of India অনুমোদিত। আর 7টা রেটিং এজেন্সি আছে ইন্ডিয়াতে। তো আমরা the sixth রেটিং এজেন্সি, কিন্তু we are one of the fastest growing. একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে আমাদের কিন্তু 15 বছর, we have already have a track record of 15 years. কারণ আমরা শুরু হয়েছিল 2005, তখন নামটা অন্য ছিল। তখন আমরা SME রেটিং এজেন্সি অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা ইনিশিয়েটিভ ছিল। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থ্রু স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, একটা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন আছে, ওনারা প্রমোট করেছেন। আর তার সঙ্গে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট অ্যান্ড সিডবি টুগেদার মেজরিটি স্টেক আছে কোম্পানিতে। বাকি যেমন আপনারা দেখলেন BDRL, ওরকমই অনেক ব্যাংকস আছে, পাবলিক সেক্টর আর প্রাইভেট সেক্টর ব্যাংক, তাদেরও একটা স্টেক আছে, তারাও ইনভেস্টার। কিন্তু পুরো প্রসেস আমাদেরটা ইন্ডিপেন্ডেন্ট, বোর্ডও কমপ্লিটলি প্রফেশনাল। আমাদের যিনি চেয়ারম্যান, উনি এক্স ডেপুটি গভর্নর অফ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া মিস্টার মুন্দ্রা। দুজন আমাদের প্রতিনিধি আছেন, নমিনি ডিরেক্টর ফ্রম ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট, খুবই রেপুটেড। আরেকজন ব্যাংক চেয়ারম্যান আছেন। তো খুবই রেপুটেড প্রফেশনাল বোর্ড, অ্যান্ড দে লিভ ইট কমপ্লিটলি টু আস। আমরা প্রফেশনাল ম্যানেজমেন্ট, পার্ট অফ দ্য সিইও, চিফ অ্যানালিটিক্যাল অফিসার, চিফ রেটিং অফিসার, আমরা পার্ট অফ দ্য কি ম্যানেজমেন্ট। আমাদের পুরো ব্যাপারটা আমাদের উপর ইন্ডিপেন্ডেন্টলি ভেস্টেড। তো এইটাই হচ্ছে হিস্ট্রি। তো আমরা টোটাল একুইটিতে, আপনি যদি ক্রেডিট রেটিং দেখেন, আমরা টোটাল 8,500 কোম্পানি রেট করেছি। এটা আমরা 2012-এ যখন সেবি আর আরবিআই থেকে লাইসেন্সটা পেলাম সবকিছু রেট করার জন্য, তখন থেকে বলছি। আর যদি এসএমই দেখেন, যেটা আমাদের অরিজিনাল প্রোডাক্ট ছিল, সেখানে থেকে আমরা 50,000 কোম্পানিজ, 50,000 এসএমইস আমরা রেট করেছি। So that is the kind of experience, 15 বছরের উপর এক্সপিরিয়েন্স, ওভার 60,000 কোম্পানিজ রেটেড। এটাই একটা ট্র্যাক রেকর্ড, যেটা এটা আমাদের হেল্প করেছে অনেকভাবে টু বিল্ড আপ আওয়ার এক্সপার্টিস অ্যান্ড এক্সপিরিয়েন্স। এইবার চলে যাচ্ছি মূল বিষয়ে। যে কথাগুলো, সুমন, সরি আই এম ইন্টারাপ্টিং ইউ। সো আমাদের সাথে এখন জয়েন করেছেন প্রায় 150 জন পার্টিসিপেন্টস। সবাইকে আমি স্বাগত জানাতে যাচ্ছি আরেকবার। এবং আরেকটা অ্যানাউন্সমেন্ট করতে চাচ্ছি, সেটা হচ্ছে এই প্রোগ্রামটা কিন্তু রেকর্ডেড হচ্ছে। তো এটা আমার অ্যানাউন্স করার ছিল। সো ওভার টু ইউ, সুমন। অফ কোর্স। সো ওয়েলকাম টু এভরিবডি। খুবই ভালো যে আমাদের নাম্বার অফ পার্টিসিপেন্টস হ্যাভ ইনক্রিজড। সো কনগ্রাচুলেশন টু BDRL। তো আমার যে এজেন্ডা আছে আজকে, আমরা প্রথমে ইম্প্যাক্ট, যে প্যান্ডেমিক কোভিড-19 এর ইম্প্যাক্ট, সেটা নিয়ে ডিসকাস করব। ইন্ডিয়ার যে এক্সপিরিয়েন্সটা, ইন্ডিয়াতে কি হচ্ছে সেটা নিয়ে আমি একটু কথা বলবো। সাউথ এশিয়ার ডেফিনেটলি দ্য এক্সপিরিয়েন্স উইল বি কভার্ড। ওয়ার্ল্ড ট্রেড, বিশ্ব বাণিজ্যে কি ইম্প্যাক্ট হয়েছে সেটা নিয়ে ডিসকাশন হবে। আমি একটা সেকশন দিয়েছি এখানে গ্লোবাল রেমিটেন্স, কারণ আমাদের সব, ওয়েদার ইন্ডিয়া, বাংলাদেশ, সব সাউথ এশিয়ান কান্ট্রিতে রেমিটেন্স একটা বড় অঙ্গ, একটা ইকোনমির একটা ইম্পর্টেন্ট পার্ট। তো এই রেমিটেন্সের উপর আমি কিছু ডেটা শেয়ার করছি, আর ওভারঅল যে সেক্টরের উপর আমাদের কিছু ভিউজ আছে সেটা আমি শেয়ার করব। এইটাই হচ্ছে আমাদের এজেন্ডা। শুরু করে দেওয়া যাক। সিভিয়ারিটি অফ দ্য প্যান্ডেমিক, যদি প্যান্ডেমিকের আমরা যদি ওয়ার্ল্ড জিডিপি গ্রোথ দেখি, আর এই যে ডেটাটা আপনারা গ্রাফে দেখতে পাচ্ছেন, এটা ওয়ার্ল্ড ব্যাংকের, এটা ওয়ার্ল্ড ব্যাংকের ডেটা। ওয়ার্ল্ড ব্যাংকের যে ডেটাটা এখন অব্দি দেখা গেছে যে গত অনেক বছর নেগেটিভ গ্রোথ বা কন্ট্রাকশন ইন ওয়ার্ল্ড জিডিপি কিন্তু হয়নি, দেখা যায়নি। আপনি যদি 2009-ও দেখেন, 2009 was when the global financial crisis happened, when Lehman Brothers went out of business. একটা বিশাল ইম্প্যাক্ট হয়েছে on US and Europe. তখনও কিন্তু global GDP had contracted only by 1.7, শুধু 1.7 কন্ট্রাকশন হয়েছিল। কিন্তু এবার ফোরকাস্ট অলরেডি আছে, এবং এই ফোরকাস্টটা বাড়তে পারে যে অলমোস্ট 5% গ্লোবাল জিডিপির একটা কন্ট্রাকশন হবে। এবং এটা একটা আনপ্রেসিডেন্টেড সিনারিও।
এটা দেখা যায়নি, এবং এটার মূল কারণ আপনারা সবাই জানেন যে whether it is ইন্ডিয়া, বাংলাদেশ, অলমোস্ট অল ইকোনমিজেই ভীষণভাবে হেলথ ক্রাইসিসের জন্য লকডাউন করা হয়েছে, এবং এই লকডাউনটা অনেক মাসের একটা ইম্প্যাক্ট হয়েছে, কমপ্লিট ইকোনমিক ডিসরাপশন, এবং এই জন্য এই ইকোনমিটা ভীষণভাবে গ্লোবাল ইকোনমি ইম্প্যাক্টেড হয়েছে। পরের স্লাইডে চলে যাচ্ছি। ইন্ডিয়াতে আপনারা ইন্ডিয়ার যদি ব্যাপারটা দেখেন, ইন্ডিয়াতে ইম্প্যাক্টটা কিন্তু খুবই সিভিয়ার। আমরা আরেকটা জিনিস জানতে হবে যে ইন্ডিয়াতে একটা স্লোডাউন কিন্তু আনলাইক বাংলাদেশ, যতটুকু আমি দেখেছি ডেটা, বাংলাদেশে প্রি কোভিডে কিন্তু অতটা ইকোনমিক স্লোডাউন দেখা যায়নি যেটাতে, যত না ইন্ডিয়াতে দেখা গেছে। ইন্ডিয়াতে গত 3 বছর বলতে পারেন 2 বছর জিডিপি পার্সেন্টেজ বেশ আস্তে আস্তে কমে আসছে। লাস্ট ইয়ার মানে আমরা ফিসকালটা দেখি, মানে এপ্রিল টু মার্চ অ্যাকাউন্টিং পিরিয়ডটা আলাদা, 4.2% ওয়াজ দ্য গ্রোথ। তো অলরেডি ইট হ্যাড কাম ডাউন। আর এবছর যেটা আমরা বলছি, দেয়ার ইজ গোয়িং টু বি এ সিগনিফিক্যান্ট কন্ট্রাকশন। আমাদের নিজের ফোরকাস্ট, গভর্নমেন্ট আরবিআই ফোরকাস্ট, এখনো ওরা বলছেন যে কন্ট্রাকশন হবে, কতটা কন্ট্রাকশন হবে বলছেন না। আমাদের কনভিকশন, কনফিডেন্স যে এটা অ্যাটলিস্ট ডাবল ডিজিটে যাবে, -10% ইকোনমি কন্ট্রাকশন উইল হ্যাপেন। এবং পরের বছর অফকোর্স উই বিলিভ দ্যাট পরের বছর একটা বেশ হেলদি রিভাইভাল দেখা যাবে অন এ লোয়ার বেস, ইট শুড। বাট এই বছর কিন্তু রিভাইভালটা গ্র্যাজুয়াল হচ্ছে, কারণ এখনো ইন্ডিয়ার অনেক জায়গায় লকডাউনটা আছে ইন রিজনাল লোকাল স্কেল। এখনো নাম্বার অফ কেসেস এভরি ডে, ধরুন প্রায় 1 লাখের কাছাকাছি, ইন্ডিয়ার পপুলেশন অনেক বেশি, কিন্তু তবু 1 লাখের কাছাকাছি কেসেস রিপোর্ট হচ্ছে। সিভিয়ারিটি অফ কেসেস অনেকটা কমেছে ঠিকই, কিন্তু এটা একটা বড় প্রবলেম। এটা একটা ইট ইজ এ মেডিকেল ক্রাইসিস অলসো। the whole healthcare system is being challenged. তো এইটা একটা বড় ইম্প্যাক্ট হয়েছে, এবং এই ইম্প্যাক্ট থেকে রিভাইভাল উইল টেক টাইম, সেটাই আমরা বলছি। কিছু কিছু সেক্টর ভীষণভাবে ইম্প্যাক্টেড হয়েছে, ট্রান্সপোর্টেশন, আমি কথাগুলো পরে আরো ডিসকাশন করব, এভিয়েশন একদম কমপ্লিটলি ইম্প্যাক্টেড হয়েছে। আপনার যদি রিয়েল এস্টেট দেখেন ভীষণভাবে ইম্প্যাক্টেড, রিটেল দোকান বাজার ভীষণভাবে, যারা রিটেল শপস, রিটেল চেন আছে যাদের, তাদের একটা বড় ইম্প্যাক্ট হয়েছে। তো এইটাই হচ্ছে একটা ক্লিয়ার ইন্ডিকেশন যে এই ইম্প্যাক্টটা কিন্তু খুব শর্ট টার্ম নয়, এই ইম্প্যাক্টটা বা রিকভারিটা খুব কুইকলি হবে না। এই যে এখন একটা পরিভাষায় বলে যে ইউ শেপড আর ভি শেপ, এটা কিন্তু ভি শেপ ঠিক হচ্ছে না, এটা ইউ শেপড, মানে ব্যাপারটা একটু কয়েক কোয়ার্টার বেশ খারাপ যাবে বিফোর ইট উইল বি এবল টু রিকভার। এইবার আমি একটু দেখে নেব ব্যাংকিং সিস্টেমের হেলথটা কিরকম ইন্ডিয়ান ব্যাংকসের। ইন্ডিয়ান ব্যাংকসের আমি পড়ছিলাম, বাংলাদেশেও আই থিঙ্ক এনপিএ নিয়ে বেশ ব্যাংকিং সিস্টেমে কনসার্ন আছে। আমি আই এম নট এন এক্সপার্ট অন দ্যাট, সেই জন্য আমি বাংলাদেশের উপর কমেন্ট করব না। ডক্টর হাবিব আছেন, উনি কথা বলবেন। তো ইন্ডিয়াতে আমি বলতে পারি যে এনপিএ প্রবলেমটা কিন্তু আজকের প্রবলেম না। এনপিএ ইজ নট এ প্রবলেম অফ টুডে। এনপিএ প্রবলেমটা বেশ কয়েক বছর ধরেই চলছে, 5-6 বছর ধরে চলছে। অ্যান্ড ওয়ান অফ দ্য ইস্যুস ওয়াজ যে আপনি যদি একটু হিস্ট্রিতে যান, যে there was a time when the economy was growing at 7 to 8%. তো অনেক ইন্ডাস্ট্রি তখন, লার্জ কর্পোরেট, অনেক এক্সপ্যানশন প্রোগ্রামস লঞ্চ করেছিল, ব্যাংক থেকে বড় বড় লোন নিয়েছিল, এক্সপেকটেশন যে ইকোনমিক ডিমান্ডটা আপনার 7-8% হবে, কিন্তু অ্যাকচুয়ালি ইকোনমিক ডিমান্ড হলো 4-5%। তো এটা কি হলো, ক্যাপাসিটি ইউটিলাইজেশন ফুল হচ্ছে না, সেই জন্য অনেক লার্জ কর্পোরেট, আমরা যেটা বলি বড় কোম্পানির লোনস এনপিএ হয়ে গেছে গত 5 বছর ধরে। এবং এই জন্য আপনি যদি এনপিএ পার্সেন্টেজ দেখেন, মানে 90-day ডেলিনকুয়েন্সিতে এনপিএ হয়, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার যে পলিসি আছে, তাতে দেখা যাচ্ছে যে অলরেডি একটা পিক 11% ডাবল ডিজিটে চলে গিয়েছিল, লাস্ট 2 ইয়ার্সে কিছুটা পুল ব্যাক হয়েছে। তবে আরেকটা কথা বলতে পারি, ওয়ান অফ দ্য রিজনস ওয়াই আপনার এই এনপিএটা একটু বেশি ইন্ডিয়ান ব্যাংকসে, এর আরেকটা কারণ হচ্ছে যে একটা ক্লিন আপ প্রসেস করা হয়েছিল
there was a time when the Reserve Bank of India decided যে একটা অ্যাসেট কোয়ালিটি রিভিউ বলে একটা প্রোগ্রাম হবে, যেখানে খুব স্ট্রিক্ট নর্মস ইমপ্লিমেন্টেড হবে, এবং যাদের অনেক ব্যাংকস একটু আমরা যেটাকে বলি উইন্ডো ড্রেসিং টাইপের করে, একটু ম্যানেজ করার চেষ্টা করেন অ্যাকাউন্ট, সেইগুলো আরবিআই আর অ্যালাউ করে, এবং সেই জন্য ফুল ট্রান্সপারেন্সিতে অনেক এনপিএ ডিক্লেয়ার করা হয়েছে, এবং ওই ক্লিন আপের জন্যই বেশ অনেকটা এনপিএ বেড়ে গেছিল। তারপর আস্তে আস্তে কম ছিল, কিন্তু অ্যাজ উই আর সিইং, আপনি যেটা দেখতে পাচ্ছেন যে 21-এ আবার উই আর এক্সপেক্টিং দ্যাট দেয়ার উইল বি এ ফার্দার স্পাইক বিকজ অফ কোভিড-19, এটা এক্সপেক্টেড। একটা জিনিস যেটা ইন্ডিয়াতে রিসেন্টলি আরবিআই হ্যাজ ফ্রেমড এ নিউ পলিসি, একটা নতুন একটা পলিসি করা হয়েছে, সেটাকে এই ইন রেসপন্স টু দ্য প্যান্ডেমিক এন্ড কোভিড, এটাকে ওনারা বলছেন যে এটা হচ্ছে রিজলিউশন ফ্রেমওয়ার্ক বিকজ অফ কোভিড। তার মানে এই অ্যাকাউন্ট গুলোকে নতুন যে প্রবলেমের মধ্যে পড়ছে, কোভিড এর জন্য যে প্রবলেমের জন্য পড়ছে যে অ্যাকাউন্ট গুলো ব্যাংকে, সেগুলোকে ওনারা বলছেন যে ব্যাংকস যদি রিস্ট্রাকচারিং করেন, কিছু পলিসি দেওয়া হচ্ছে, গাইডলাইন দেওয়া হচ্ছে, অ্যাকর্ডিংলি ওনারা যদি রিস্ট্রাকচারিং করেন সাকসেসফুলি, তাহলে কিন্তু সেটা এনপিএ হিসেবে ঘোষণা করা হবে না। সেই জন্য কিছুটা এনপিএ আমাদের বিশ্বাস, উই বিলিভ দ্যাট ওই এনপিএটা একটু অ্যারেস্টেড হবে, কারণ অনেক কোম্পানিজ যাদের ডিফিকাল্টি হচ্ছে স্পেশালি স্ট্রেস সেক্টর গুলোতে, তারা ওয়ান টাইম রিস্ট্রাকচারিং বা ওটিআর সেইটা কিন্তু ইমপ্লিমেন্টেড হবে ইন্ডিয়াতে এই ইন্ডিয়ার নেক্সট ফিউ মান্থস, টাইমলাইন্স দেওয়া হয়ে গেছে, এবং এই ওয়ান টাইম রিস্ট্রাকচারিং এর জন্য কিছুটা রিলিফ কর্পোরেট সেক্টর পাবে, এটা আশা করা হচ্ছে। এবার আমরা চলে যাই এই সাউথ এশিয়া মেনলি আমি 8টা কান্ট্রির কথা বলছি, সব মোস্টলি নেবার্স অফ ইন্ডিয়া, বাংলাদেশ। এর ইকোনমিটা কিছু গ্রোথ নাম্বারস আমরা সামনে রেখেছি। আপনি যদি দেখেন যে এখানেও যে ব্যাপারটা দেখা যাচ্ছে যে 2021 মানে একদম যে অ্যাকাউন্টিং ইয়ারটা একটু আলাদা হয় বা বেশিরভাগ কান্ট্রি, কিন্তু যেটা দেখা যাচ্ছে ইম্পর্টেন্ট জিনিস যে ইন্ডিয়া সবচেয়ে বেশি ইম্প্যাক্টেড হবে ইন টার্মস অফ ইকোনমিক কন্ট্রাকশন, এটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে। পাকিস্তান একটু হবে, শ্রীলঙ্কা একটু হবে, যা যা এস্টিমেটেড, যা আমি এগুলো এগেন এস্টিমেটস এর উপর এগুলো আছে, ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ এর এস্টিমেট, সেখানে দেখা যাচ্ছে বাংলাদেশের অ্যাজ অফ নাও ইকোনমিক কন্ট্রাকশন হচ্ছে না, বাট ইয়েস ইকোনমিক গ্রোথ is going to substantially come down to maybe 2-3%, আমরা জানি না কতটা হবে, কিন্তু ক্লিয়ারলি ইম্প্যাক্টটা থাকবে। বাট কম্পারেটিভলি আমরা যদি দেখে নিই, এখানে সবচেয়ে বেশি ইম্প্যাক্ট ইন্ডিয়া হচ্ছে, কিছুটা মালদ্বীপসের খুব বেশি হবে, মালদ্বীপস অলদো একটা ছোট কান্ট্রি কারণ ট্যুরিজম কান্ট্রি, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, এদের ইকোনমিক কন্ট্রাকশন ইজ এক্সপেক্টেড। বাকিদের ডেফিনেটলি একটা ইম্প্যাক্ট আছে, কিন্তু সেই ইম্প্যাক্টের পরিণাম কিন্তু কন্ট্রাকশন হবে না, বাট লোয়ার ইকোনমিক গ্রোথ, তার মানে লোয়ার ইম্প্যাক্ট অফ দ্য প্যান্ডেমিক ইজ এক্সপেক্টেড। আমি পরের স্লাইডে চলে যাচ্ছি। এবার হচ্ছে সাউথ ইস্ট এশিয়া। আমি সাউথ ইস্ট এশিয়ার কিছু আরো 8টা কান্ট্রি আমি নিয়েছি, যে সাউথ ইস্ট এশিয়া সবকটা আপনারা জানেন প্রত্যেকটা কান্ট্রির উপর। এখানেও আপনি যদি দেখেন, most of these countries are very severely impacted. তার একটা কারণ হচ্ছে যে many of them কিন্তু ভীষণভাবে ট্যুরিজম ডিপেন্ডেন্ট। আপনারা জানেন হয়তো যে মালয়েশিয়া, থাইল্যান্ড, এদের কিন্তু আপনি যদি ট্যুরিজম দেখেন, ট্যুরিজম ইজ আ মেজর ফ্যাক্টর ইন দেয়ার জিডিপি। তো এই ট্যুরিজমটা যেহেতু ট্রিমেন্ডাসলি ইম্প্যাক্টেড, যেটা ওরা ট্যুরিজম ডেভেলপ কান্ট্রিজ থেকে যে ট্যুরিজমটা আসতো, এটা অনেকটাই বন্ধ হয়ে গেছে, এখন অতটা রিভাইভাল হয়নি। তো এরা বেশ সিগনিফিকেন্টলি ইম্প্যাক্টেড। এবং থাইল্যান্ড ইন্ডিয়ার মতোই অনেকে বলছে যে অ্যারাউন্ড 8-9% ডিগ্রোথ হবে, কন্ট্রাকশন হবে। একমাত্র দেখা যাচ্ছে যে সাউথ কোরিয়া উইল বি স্টিল পজিটিভ এখনো, বা মানে নেগেটিভ জোনে বলছে না সাউথ কোরিয়াকে। সাউথ কোরিয়া ইজ আ মোর অ্যাডভান্সড ইকোনমি। ভিয়েতনাম কিন্তু পারফরমেন্সটা দেখা যাচ্ছে, ভিয়েতনামের একটু রেসিলিয়েন্ট পারফরমেন্স, ভিয়েতনামের অতটা ইম্প্যাক্ট হয়নি ডেটা দেখে যা বোঝা যাচ্ছে।
আর আপনার সিঙ্গাপুর ডেফিনেটলি একটা ইম্প্যাক্ট হচ্ছে, কারণ সিঙ্গাপুর একটা ট্রেডিং নেশন, ডিপেন্ড অন এক্সপোর্ট ইম্পোর্টস, সেখানে কিন্তু অনেকটাই ইম্প্যাক্ট হয়েছে। তাইওয়ানও অনেকটা ইম্প্যাক্ট হয়েছে, কারণ তাইওয়ান ইজ এ ভেরি এক্সপোর্ট ওরিয়েন্টেড কান্ট্রি। তো ট্যুরিজমের ব্যাপারটা একটু বলি। ট্যুরিজম যখন আমরা কথা বলছি, ট্যুরিজম ওয়ার্ল্ড ব্যাংকের একটা আর্ম ট্যুরিজম সম্বন্ধে বলেছেন যে গ্লোবালি টিল ধরুন 4 মাসের যে ইম্প্যাক্টটা নিয়ে একটা স্টাডি করা হয়েছিল জুলাই মাসে, তখন বলা হলো যে 4 মাস যে ট্যুরিজমের ইম্প্যাক্ট হয়েছে সেটা গ্লোবালি অ্যারাউন্ড $1.2 ট্রিলিয়ন, total all over the world $1.2 trillion, মানে 1.5% of global GDP has been lost because of the impact of pandemic on the tourism industry. এইটা কিন্তু ওরা 4 মাসের হিসাব করেছিল, that was some time back. এখন দেখা যাচ্ছে যে ইম্প্যাক্টটা শুধু 4 মাসের নয়, ইম্প্যাক্টটা মেবি ইভেন 8 months or even more, যদি 8 মাসও ধরা হয়, এই ব্যাপারটা কিন্তু চলে যাবে অ্যারাউন্ড 2.2 ট্রিলিয়নে, US dollar 2.2 ট্রিলিয়ন। এর মানে একটাই যে যেসব কান্ট্রিজ ট্যুরিজমের উপর ডিপেন্ডেন্ট, সেখানে আপনার কোম্পানিজ গুলো বা বিজনেসেস গুলো ভীষণভাবে ইম্প্যাক্টেড, ইয়ে হবে, লস অফ এমপ্লয়মেন্ট হবে, এবং এটা কান্ট্রিজ জিডিপি গুলোকেও শুধু ইম্প্যাক্ট করবে না, তাদের আনএমপ্লয়মেন্ট প্রবলেমটাও বাড়বে, এবং এইটা একটা ভীষণভাবে হাইলাইট করা হচ্ছে। নেক্সটে চলে যাচ্ছি। এইবার আমরা একটু টেক্সটে একটু বোঝানোর চেষ্টা করছি যে সাউথ এশিয়া, সাউথ ইস্ট এশিয়ায় প্রবলেমটা, ইকোনমিটা কিরম ভাবে ইভলভ করবে। নাও দ্য কি আনসার্টেনিটি যেটা আমাদের ক্লিয়ারলি, এটা প্যান্ডেমিক ডিপেন্ড করছে, যে প্যান্ডেমিকটা আপনার কিভাবে ইভলভ করবে 6 to 12 months, মানে নেক্সট 6 থেকে 12 মাসে আমরা কি দেখব। এখন অব্দি যা দেখছি, বেশিরভাগ এশিয়ান নেশনে কম বেশি কিন্তু ডেলি ইনফেকশনের কেস আছে। কিছু কান্ট্রিজে বলা হচ্ছে যে সেকেন্ড ওয়েভ যেটা, সেটা দেখা দিচ্ছে। ইউকে ইজ টকিং অ্যাবাউট এ সেকেন্ড ওয়েভ, বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রিজ ইজ টকিং অ্যাবাউট এ সেকেন্ড ওয়েভ। তো দেখা যাচ্ছে যে রিস্কটা কিন্তু একদম যে কমে যাচ্ছে তা নয়। সো যেটা হচ্ছে ইন্ডিয়ার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে the number of recovery cases are going up, fatalities are coming down, সেটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এটা বলা যাচ্ছে না যে this disease is at all under control. তো টাইমলাইন্স যেটা আমাদের দেখতে হবে, যে এইটা একটা, যে আমরা কবে দেখতে পাবো যে লকডাউনটা কমপ্লিটলি চলে যাবে, কবে people will be able to move around freely and you will be able to work or go for outdoor activities, এইটা কবে হবে সেটা একটা বড় প্রশ্ন। কিছু কান্ট্রিজে লকডাউন অনেকটা ইউজ করা হয়েছে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে আবার একটা সেকেন্ড ওয়েভ আসছে। তো এই প্রশ্নগুলো থেকেই যাচ্ছে। আর একটা ব্যাপার হচ্ছে যে আপনার ভ্যাকসিন কিন্তু অনেক ডিসকাশন হচ্ছে, কিন্তু এখন অবধি কোনো কেউ কনফিডেন্টলি বলতে পারছে না যে একটা এফেক্টিভ ভ্যাকসিন আসবে, আর আসলেও কবে আসবে, when it will come. এখানে ইন্ডিয়াতে there are companies who are working along with the collaboration with Oxford University, AstraZeneca, এইসব কাজ হচ্ছে, কিন্তু কেউই বলতে পারছে না যে কবে এটা লঞ্চ হবে, আর লঞ্চ হলে কবে, মোর ইম্পর্টেন্টলি প্রোডাকশন হতে আর সবাইকে সেই ভ্যাকসিনটা পেতে কিন্তু অনেক সময় লাগবে। এটা ইট ইজ নট সামথিং দ্যাট উইল বি ইজিলি অ্যাভেলেবল টু পিপল, কারণ সেটা ন্যাচারালি প্রোডাকশন করতে হবে। তাই যতক্ষণ না সেই ভ্যাকসিনটা আসছে আর ভ্যাকসিনটা পাওয়া যাচ্ছে, ততদিন অবধি যদি ধরে নিই যে প্যান্ডেমিকের সিভিয়ারিটিটা থাকবে, তাহলে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এটা একটা আনসার্টেন ব্যাপার, দিস উইল ডিলে ইকোনমিক রিভাইভাল, আর এটা সমস্ত এশিয়ান কান্ট্রিজকে ইম্প্যাক্ট করবে, বেশি করবে। যেটা আমি বললাম যে থাইল্যান্ড, মালদ্বীপস, যে পার্টিকুলারলি যাদের জিডিপি অনেকটাই ট্যুরিজমের, ইভেন মালয়েশিয়া, এদের ট্যুরিজম ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন জিডিপি, এদের ইম্প্যাক্টটা অনেক বেশি হবে, ইকোনমিক কন্ট্রাকশন উইল বি হায়ার। অ্যান্ড আদার থিং যেটা দেখা দিচ্ছে, ন্যাচারালি দিস ইজ আনপ্রেসিডেন্টেড। এটার জন্য আপনার গভর্নমেন্টস অল ওভার দ্য ওয়ার্ল্ড, ইট ইজ আ বিগ চ্যালেঞ্জ, বিগ চ্যালেঞ্জ ফর দ্য গভর্নমেন্টস।
প্রত্যেকটা সরকার এর একটা বড় চ্যালেঞ্জ। তার একটা মেন কারণ হচ্ছে নট অনলি বিকজ অফ দ্য এক্সপেন্ডিচার, আপনার এক্সপেন্ডিচার হেলথের উপর এক্সপেন্ডিচার বাড়িয়ে দেওয়া হচ্ছে, টোটাল এক্সপেন্ডিচার বাড়াতে হচ্ছে, কিন্তু একটা সেম পয়েন্ট ইন টাইম আপনার রেভিনিউকে ভীষণভাবে হিট করে গেছে। ইন্ডিয়াতে আপনি যদি দেখেন ডেটা অন ট্যাক্স রিসিপ্ট লাস্ট মানে এই ফাইন্যান্সিয়াল ইয়ারে লাস্ট 4-5 মাস অলমোস্ট 40% লোয়ার, 40% লোয়ার যাচ্ছে ট্যাক্স। I don't know the situation in Bangladesh, but clearly fiscal pressure একটা বড় ফ্যাক্টর। এর জন্য ফিসকাল ডেফিসিট ডেফিনেটলি তো বেশি হবে, এবং সেটা ফিসকাল ডেফিসিটটা ফাইন্যান্সিং করতে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে অনেক নতুন প্রোগ্রামস নিয়ে আসতে হচ্ছে, তার অনেক কমপ্লিকেশনস আছে। ডেফিসিট ফাইন্যান্সিং যদি করতে হয় এবং তার জন্য ইন্টারেস্ট রেটের উপর প্রেশার পড়তে পারে, লিকুইডিটির উপর প্রেশার পড়তে পারে, এগুলো অনেক ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। কমপ্লিকেশনস আর কামিং ইন মনিটারি পলিসি, এইটা একটা ফ্যাক্টর। এবং এই চ্যালেঞ্জেস গুলো কিন্তু বেশিরভাগ দেশেই, অলমোস্ট অল দ্য কান্ট্রিজ, পার্টিকুলারলি ডেভেলপিং কান্ট্রিজ কিন্তু এই প্রবলেমটা ফেস করছে। দ্য আদার থিং ইজ, আপনি যদি দেখেন যে চায়নার একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, China is the only country where আমরা বেশ, and with that kind of base, অত বড় একটা কান্ট্রি, তাদের কিন্তু জিডিপি গ্রোথ Q2 তে 3%। এতে বোঝা যাচ্ছে যে চায়না থেকে কিন্তু ডিমান্ড আসে, এবং ডিমান্ড আসছে। আমরা বলতে পারি ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা কিছু এরিয়াতে এক্সপোর্টস দেখতে পাচ্ছি। ফর এক্সাম্পল আয়রন ওর, লট অফ আয়রন ওর এক্সপোর্ট আমরা আগে থেকেও হতো, কিন্তু এবার বেশি হচ্ছে আয়রন ওর ইন দ্য কারেন্ট ইয়ার টু চায়না। সেটা দেখা যাচ্ছে যে চায়নাতে স্টিল ডিমান্ড আছে, আয়রন ওর ডিমান্ড আছে, এবং দ্যাট ইজ ওয়ান গুড থিং যে চায়না ইজ নট ডেফিনেটলি ইন এ রিসেশন, চায়নার একটা পজিটিভ গ্রোথ হচ্ছে, এবং সেই জন্য কিছুটা আমরা তার একটা বেনিফিট বাকি নেবারিং কান্ট্রিজ নিশ্চয়ই পাবে। এই গোটা পরিস্থিতির জন্য ওভারঅল হোয়াট এভার উই আর সিইং, S&P কিন্তু স্ট্যান্ডার্ড এন্ড পুয়ার, যেটা ওয়ান অফ দ্য লার্জেস্ট রেটিং এজেন্সি ইন দ্য ওয়ার্ল্ড, তারা কিন্তু রেটিং অ্যাকশন অলরেডি গভর্নমেন্টের রেটিং অ্যাকশন নিচ্ছে। ফর এক্সাম্পল যেগুলো আমরা দেখেছি, একটা ধরুন শ্রীলঙ্কা, একটা রেটিং, শ্রীলঙ্কার রেটিং কমই ছিল কিন্তু ডাউনগ্রেড হয়েছে কারেন্ট ইয়ারে ফ্রম B to B-। আর আপনি যদি দেখেন ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এদের রেটিং ডাউনগ্রেড হয়নি, কিন্তু আউটলুকটা রিভাইজড হয়েছে নেগেটিভ থেকে, স্টেবল থেকে নেগেটিভ হয়েছে, এবং ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে দের ইজ এ প্রেশার অন দ্য রেটিং, এবং নেক্সট ইয়ার যদি রিভাইভালটা কুইক না হয় তাদের রেটিং ডাউনগ্রেড হতে পারে। তো এটাই the summary of this is যে governments are in a difficult position, their fiscal position is difficult, the regulators যেগুলো আছে, মনিটারি পলিসি অথরিটি, তাদের পক্ষেও এটা একটা বড় চ্যালেঞ্জ। তাদের গ্রোথ ব্যাপারটাকে তাদের রিভাইভ করতে হবে, আবার তাদেরকেও মনিটারি মানে ফিসকাল ম্যাটার্সটাকে তাদের হ্যান্ডেল করতে হবে এফেক্টিভলি। এটা একটা গ্লোবালি মনিটারি অথরিটিসদের একটা বড় চ্যালেঞ্জ। গভর্নমেন্টস এন্ড মনিটারি অথরিটি, অল অফ দেম have a significant problem at their hands. কি করে এই চ্যালেঞ্জটাকে সলভ করবে সেটা আমাদের দেখতে হবে। আমি let me go into the world trade scenario, মানে ট্রেড, যে বাণিজ্য, যেটা গ্লোবাল ট্রেড, এইটা কিরকম ভাবে আমরা দেখতে পাচ্ছি। তো আমি কিছু ডেটা, ইউনাইটেড নেশনস এর একটা আংটাড বলে একটা অথরিটি আছে, ওদের তো ইনস্টিটিউশন আছে, তাদের থেকে কিছু ডেটা আমি এখানে দেখাচ্ছি। তো তারা বলছেন যে ট্রেডটা যদি দেখেন, যে আপনারা জানেন যে ইউএস আর চায়নার মধ্যে একটা ট্রেড ডিসপিউট চলছে গত 1 বছরের উপর, এন্ড দে আর ভেরি লার্জ ট্রেড পার্টনার্স। শুধু তাই নয়, আমাদের ধারণা যে গোটা ওয়ার্ল্ডে যে ট্রেডের একটা অ্যারেঞ্জমেন্ট ছিল আগে, স্লোলি কিন্তু সেগুলোর একটা বদল, চেঞ্জেস হচ্ছে, অনেকটা বদলা হচ্ছে, এবং এই যে চেঞ্জেস গুলো হচ্ছে, এগুলোর আস্তে আস্তে আমরা একটা ইম্প্যাক্ট দেখতে পাবো। রিজনাল ট্রেড অ্যারেঞ্জমেন্ট গুলো চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে। তো এই জন্য আমরা দেখেছি যে 2019-এও এর একটা ইম্প্যাক্ট হয়েছিল। 2019-এ প্যান্ডেমিক আসার আগেও গ্লোবাল ট্রেডের ভলিউম কমে গেছিল, এবং এই বছর
কোভিড এর জন্য এনারা বলছেন যে 20% ডিক্লাইন ইন ইন্টারন্যাশনাল ট্রেড, মানে 2020 উইল সি এ 20% ডিক্লাইন। এটা একটা সাবস্ট্যান্সিয়াল। এটা ন্যাচারালি কয়েক মাস খুবই ইম্প্যাক্ট গেছে, আপনি যদি মার্চ এপ্রিল মে ওই সময়টা ধরে নেন। কিন্তু এছাড়াও দেখা যাচ্ছে ইন্ডিয়ার ক্ষেত্রে বা বিভিন্ন কান্ট্রিজ এর ক্ষেত্রে এখনো রিভাইভালটা অনেকটা বেশি টাইম লাগছে। এবং এইটাই WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনও তাই বলছেন। ওনারা বলছেন ওদের এস্টিমেট যে 13% থেকে 32% মতন ইম্প্যাক্ট হবে 2020-তে। এবং দিস রেঞ্জটা কেন বড়, কারণ কবে ডিমান্ড রিভাইভাল হবে তার উপর, ডিমান্ড ডেভেলপড কান্ট্রিজে তার উপর এটা ডিপেন্ড করছে। ইউরোপিয়ান কমিশন বলছেন যে ওনাদেরও একটা ট্রেড ভলিউম ডিক্লাইন করবে অ্যারাউন্ড 10 to 16% in 2020। ন্যাচারালি যারা ধরুন এক্সপোর্ট করছেন ইউরোপিয়ান ইউনিয়নে, অনেক আই এম শিওর বাংলাদেশেও আছেন অনেকে, এখানে ইন্ডিয়া থেকেও অনেক আছেন যারা ইউরোপে এক্সপোর্ট করেন। তো এটা একটা ন্যাচারালি টেক্সটাইলস বলুন, অ্যাপারেল বলুন, আদার প্রোডাক্টসও আছে, সেইগুলো কিন্তু ন্যাচারালি ডিমান্ডের একটা ইম্প্যাক্ট আমরা দেখতে পাবো। যেগুলো আমরা হোয়াট উই আর সিইং যে একটা খুব স্টেডি যেটা এক্সপোর্টস চলছে, ইন্ডিয়ার এক্সপিরিয়েন্সটা থেকে আমি বলছি পার্টিকুলারলি, যে ধরুন চাল, রাইস এক্সপোর্টস কিন্তু এই বছর খুব ইন্টারেস্টিং। লাস্ট এই যে কয়েক মাস গেছে ইন দ্য কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে অ্যারাউন্ড 35% গ্রোথ, 35% গ্রোথ দেখা গেছে। তো এক্সপোর্টস অফ এগ্রিকালচারাল প্রোডাক্টসটা খুব স্টেডি। এটা একটা কারণ হতে পারে যে বিভিন্ন কান্ট্রিজে এই প্যান্ডেমিকের জন্য গভর্নমেন্ট ইজ সোর্সিং মোর ফুড গ্রেনস, এটা একটা কারণ হতে পারে। বাট বেশ ভালো ডিমান্ড পাচ্ছে, যারা এগ্রিকালচারাল ফুড প্রসেসিং এ যারা আছে তাদের ডিমান্ডটা ভালো হচ্ছে। যেখানে আমরা দেখছি যে ট্রেড ভলিউমটা খুব সাবস্ট্যান্সিয়ালি ড্রপ করে গেছে, একটা হচ্ছে এনার্জি, অয়েল অ্যান্ড গ্যাস। আমাদের যেটা ইন্ডিয়াতে অয়েল অ্যান্ড গ্যাস ইম্পোর্টস একটা সাবস্ট্যান্সিয়াল অ্যামাউন্ট হয়, সেটা কিন্তু অ্যারাউন্ড 40% উপর ড্রপ হয়েছিল। এখন আস্তে আস্তে সেটা কম হচ্ছে, কিন্তু তবু ইট ইজ ভেরি সিগনিফিকেন্ট। আর একটা হচ্ছে অটোমোটিভ গ্লোবালি, মানে কার্স আর ভেহিকেলস, এটাও কিন্তু খুব সিভিয়ারলি ইম্প্যাক্ট হচ্ছে। ন্যাচারালি ধরুন এই সময়টা যখন প্যান্ডেমিকের সময় লোকের ইনকাম লেভেলস আর লো, পারচেজ অফ অটোমেটিক ভেহিকেলস এগুলো কমে যাচ্ছে, এবং এই জন্য ট্রেড ভলিউমস গুলো কমে যাচ্ছে। আর ট্রেড অ্যাপারেল এর এস্টিমেট এনারা করেছেন যে ট্রেড অ্যাপারেল, যে টেক্সটাইল আর অ্যাপারেলের যে ট্রেড, এখানেও একটা আসবে, কন্ট্রাকশন আসবে, অ্যারাউন্ড 15% 20% একটা ড্রপ এই বছর দেখা যাবে। যেটা বাড়ছে এবং এক্সপেক্টেডলি হচ্ছে আপনার মেডিকেল প্রোডাক্টস, ইকুইপমেন্ট, ফার্মাসিউটিক্যালস, এগুলোর কিন্তু এক্সপোর্টস বা ট্রেড এটা Q2 Q3-তে অনেকটা গ্রোথ দেখা দিচ্ছে, এবং দিস ইজ এক্সপেক্টেড টু রিমেন হাই। ন্যাচারালি প্যান্ডেমিকের এই পরিস্থিতিতে এইগুলো অনেক বেশি ডিমান্ড আছে অল ওভার দ্য ওয়ার্ল্ড। আমি নেক্সট টপিকে চলে যাচ্ছি। এইটা হচ্ছে একটা স্লাইড আমি রেখেছি রেমিটেন্সেস এর উপর। গ্লোবাল রেমিটেন্স আপনারা জানেন যে ইন্ডিয়া থেকে বলুন, বাংলাদেশ থেকে বলুন, আর ডিফারেন্ট কান্ট্রিজ, নেপাল থেকে বলুন, সব এশিয়ান কান্ট্রিজ আছে। শুধু এশিয়ান কান্ট্রিজ কেন, অনেক অন্য কান্ট্রিজও আছে যাদের অনেকটা একটা মাইগ্রেন্ট পপুলেশন আছে। তারা ন্যাচারালি তারা বিভিন্ন কান্ট্রিজে তারা কাজ করেন এবং সেইখান থেকে রেমিটেন্স আসেন। তো সেটা যদি আপনি দেখেন, এই গ্লোবাল রেমিটেন্সের কিন্তু একটা বিশাল ইম্প্যাক্ট। একটা ইউএস বেসড একটা রিসার্চ সেন্টার আছে, পিউ রিসার্চ বলে, তারা একটা আর্টিকেল পাবলিশ করেছেন এবং তারা বলেছেন যে গ্লোবাল রেমিটেন্স ইজ সেট টু ড্রপ অ্যারাউন্ড 20% ড্রপ হবে 2020, যেটা অনেকদিন হয়নি। এটা কন্টিনিউয়াসলি গ্লোবাল রেমিটেন্স হ্যাজ বিন ইনক্রিজিং। তো লাস্ট ইয়ার ধরুন US ডলার 714 বিলিয়ন ছিল, সেটা 572 বিলিয়ন হয়ে যাবে। এবং দ্য লাস্ট টাইম যে ড্রপ হয়েছিল সেটা 2009-এ, যেটা বললাম গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস সময় যখন ইকোনমিক কন্ট্রাকশন, তখন 5% ড্রপ হয়েছিল। এছাড়া কিন্তু কোনো বছর ড্রপ হয়নি। এই বছর 20% একটা ড্রপ হবে, এবং ওরা কান্ট্রি ওয়াইজও দিয়েছেন। এবং ইন্ডিয়া, বাংলাদেশ অ্যারাউন্ড 23-22% রেমিটেন্সেস কিন্তু ড্রপ করবে। এবং এটা ড্রপ করার মানে এটাও যে এই মাইগ্রেন্টস যারা কাজ করছেন তাদের জব সিকিউরিটিও একটা কোশ্চেন আছে।
তাদের জবস সেই সব কান্ট্রিতে থাকবে কিনা, সেই একটা আনএমপ্লয়মেন্টের একটা প্রবলেম চলে আসছে, এবং রেমিটেন্সটা তো ন্যাচারালি ইম্প্যাক্ট করে যাবে। এবং এর জন্য যেটা হতে পারে একটা পসিবিলিটি হচ্ছে যে ধরুন কিছু অ্যাটলিস্ট ইন্ডিয়াতে কিছু স্টেটসে যেখানে রেমিটেন্স একটা বড়, যে ফর এক্সাম্পল কেরালা, রেমিটেন্স কিন্তু ফ্রম গালফ একটা খুব বড় অ্যাসপেক্ট ইন দেয়ার ইকোনমি, এবং এইখানে আপনার লোয়ার ফ্লো অফ রেমিটেন্স ক্যান লিড টু আ লট অফ প্রবলেমস অন পার্সোনাল লোনস, কারণ দ্যাট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য ইকোনমি। তো মাইক্রো ফাইন্যান্সে বলুন বা পার্সোনাল লোনসে বলুন, এর একটা প্রভাব পড়তে পারে। তো এইটাই আমি গ্রাফটা এরকমই দেখিয়েছি, যে এখানে ওই যে বললাম যে কন্ট্রাকশনটা হবে সেটাই গ্রাফের থ্রু দিয়ে ডিপিক্ট করা হয়েছে। আমি নেক্সটে চলে যাচ্ছি, নেক্সট স্লাইডটা, এইটা আমার মোটামুটি লাস্ট স্লাইড। এখানে আমি যে জিনিসটা দেখানোর চেষ্টা করছি বেসড অফ কোর্স অন ইন্ডিয়া এক্সপিরিয়েন্স, বাট কিছুটা গ্লোবালি দিস ইজ ট্রু, যে এই তিনটি ক্যাটাগরিতে আমরা ভাগ করেছি কিছু সেক্টর, যেখানে I am not sure যে এটা পারফেক্টলি ট্রু হবে বাংলাদেশের জন্য, বাট ব্রডলি আমি শিওর যে এগুলো আমরা দেখতে পাবো। যে ধরুন ইন্ডিয়াতে দেখতে পাচ্ছি অ্যাগ্রো প্রসেসিং, ফার্মা, মেডিকেল ইকুইপমেন্ট, ডিজিটাল ডিভাইস, মানে বিভিন্ন রকমের ধরুন রাউটার যারা বানায়, বা ধরো ইভেন মোবাইল ফোনস, এখানে কিন্তু আমরা কন্ট্রাকশন দেখলেও কন্ট্রাকশনটা কম দেখছি। ল্যাপটপসে ফর এক্সাম্পল, ল্যাপটপস যদি অনেকটা ইম্পোর্ট হয়, কিছুটা আমাদের এখানে অ্যাসেম্বলি হয়, ল্যাপটপের ডিমান্ড কিন্তু অনেকটা বেড়ে গেছে ন্যাচারালি। আই এম শিওর হয়তো বাংলাদেশেও তাই হবে, তার কারণটা হলো যে অনেকটা এডুকেশন কিন্তু এখানে অনলাইন হয়ে যাচ্ছে। আমাদের এখানে বেশিরভাগ ছাত্ররা এমনকি গভর্নমেন্ট স্কুলেও আস্তে আস্তে আসছে, অতটা না হলেও, বাট প্রাইভেট স্কুলের সমস্ত ক্লাসেস কিন্তু অনলাইন, এবং পিপল আর স্টাডিং থ্রু অনলাইন থ্রু কম্পিউটার্স, এবং এই জন্য দেখা যাচ্ছে যে ল্যাপটপ কম্পিউটার্স এর ডিমান্ড বেশ অনেকটা স্পাইক করেছে। আমরা এটাও দেখছি যে গভর্নমেন্ট কিছুটা স্পেন্ডিং এখানে ইন্ডিয়াতে অনেকটা বাড়িয়ে দিয়েছে এই না কারেন্ট ইয়ার, কিছুটা ইকোনমিকে সাপোর্ট করার জন্য, এবং এই জন্য সিভিল কনস্ট্রাকশন কিন্তু সেক্টর ইজ ডুইং ওয়েল। আমাদের যে যে ক্লায়েন্টস আছে সিভিল কনস্ট্রাকশনে আছে, তাদের অর্ডার বুকও ভালো, এবং কিছুটা ইনিশিয়ালি প্রবলেম হয়েছিল, লেবারের প্রবলেম ছিল, মাইগ্রেন্ট লেবাররা অনেক অনেক জায়গায় গ্রামে চলে গিয়েছিল, তাদের পাওয়ার অ্যাভেলেবিলিটি প্রবলেম ছিল। আস্তে আস্তে কিন্তু সেই প্রবলেমটা সর্ট আউট হচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে সিভিল কনস্ট্রাকশন সেক্টর ইজ গোয়িং টু ডু ওয়েল। তাদের কিন্তু অতটা প্রবলেম এখন হচ্ছে না, কারণ ইনফ্রাস্ট্রাকচারের উপরে গভর্নমেন্টেরও একটা ফোকাস আছে। শিপ ব্রেকিং একটা আমার ধারণা, এটা আমার ভিউ, যে আপনারা দেখতে পাবেন যে শিপ ব্রেকিং একটা ইন্ডাস্ট্রিটা ভালো করবে। তার একটা কারণ হলো গ্লোবাল ট্রেডের যখন ইম্প্যাক্ট করে, তখন অনেকটা শিপস তারা কিন্তু আউট অফ মানে স্ক্র্যাপিং এর জন্য যে শিপস গুলো, যখন শিপিং রেটসটা কম হয়ে যায়, ডিমান্ড কম হয়ে যায়, যখন স্ক্র্যাপিং এর জন্য ওটা ব্যালেন্স করার জন্য ডিমান্ড, তখন স্ক্র্যাপ হয় বেশি শিপ। তখন মেনি অফ দিস ক্যারিয়ার্স অফ দিস কোম্পানিজ যারা ধরুন শিপিং এ আছেন, তারা অনেক শিপকে কিন্তু স্ক্র্যাপে বিক্রি করে দেয়, এবং শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রিতে তখন একটা অপরচুনিটিটা বেড়ে যেতে পারে। এটা একটা জিনিস যেটা আমরা ইন্ডিয়াতে এক্সপেক্ট করছি, আই এম শিওর বাংলাদেশ হয়তো সেটা থাকতে পারে। মডারেটলি ভালনারেবল মানে কিছুটা ইম্প্যাক্ট হবে, কিন্তু খুব সিভিয়ার ইম্প্যাক্ট নয়। যেমন ধরুন স্টিল, সিমেন্ট, মেটালস, অ্যালুমিনিয়াম, ডেফিনেটলি দের ইজ এন ইম্প্যাক্ট, কারণ প্যান্ডেমিকের জন্য ডিমান্ড ইম্প্যাক্টেড হয়েছে, দের ওয়াজ নো ডিমান্ড ফর এ ফিউ মান্থস, এটা একটা ইম্প্যাক্ট হচ্ছে। টেক্সটাইল অ্যাপারেলও ঠিক তাই, কার্সেও তাই, কিন্তু কার্স বা টু হুইলারে আমরা ইন্ডিয়াতে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখতে পাচ্ছি, দ্যাট উই আর অবজার্ভিং গত কয়েক মাস, ইজ দ্যাট বিকজ অফ প্যান্ডেমিক লোক কিন্তু পাবলিক ট্রান্সপোর্টেশন যেতে চাইছে না, পাবলিক ট্রান্সপোর্টেশন অনেকটা কমেও গেছে, গভর্নমেন্ট অনেক জায়গায় পাবলিক ট্রান্সপোর্টেশন শুরু করেনি, এবং এই জন্য লোকে চাইছে যে নিজেদের ভেহিকেল হতে, এবং যেখানে ওনারা লোন পাচ্ছেন সেখানেও হচ্ছে লোকে স্কুটার, টু হুইলার, মোটরসাইকেল কিনছেন, কার কিনছেন, এবং কারের কিন্তু ইয়ার অন ইয়ার, যেটা আমরা ইন্টারেস্টিং জিনিসটা ডেটাটা দেখতে পেলাম, যে কার সেলস হ্যাভ গ্রোন বাই 14%, 14% কার সেলস বেড়েছে অগস্টে। এটা কতটা সাস্টেন করবে জানি না, কিন্তু ক্লিয়ারলি দিস ইজ এ ভেরি এনকারেজিং সাইন যে কিছুটা
ডিমান্ড হয়তো রিভাইভাল আমরা দেখতে পাবো। আর ব্যাংকস আর এনবিএফসি আমরা যেটাকে বলি নন ব্যাংকিং কোম্পানি, যারা লেন্ড করে, এসএমই কে লেন্ড করে, ইন্ডিভিজুয়াল লোনস দেয়, এদের কিন্তু একটা এনপিএ প্রবলেমস এর একটা স্পাইকের আমরা we are seeing that significant possibility. কিছুটা রিস্ট্রাকচারিং হবে, the রিজার্ভ ব্যাংক অ্যালাউ করেছে কিছুটা রিস্ট্রাকচারিং, তবুও স্ট্রেস তো পুরোটা যাবে না। তো এইটা একটা লোন লসেস উইল গো আপ in our view in both banks and NBFCs. যে সেক্টর গুলো we believe are extremely weak, খুবই উইক, দুর্বল, এবং এখানে ডিস্ট্রেসের পসিবিলিটি ভেরি হাই। ট্যুরিজম আমি ডিসকাস করেছি, ট্যুরিজম, হসপিটালিটি মানে হোটেলস বলুন, ট্রান্সপোর্টেশন মানে এভিয়েশন যেটাকে মানে আমি ইয়ে সার্ভিসেস বলছি, ফ্লাইট সার্ভিসেস বা ইভেন বাস সার্ভিসেস, রেল সার্ভিসেস অনেক জায়গায় প্রাইভেট অতটা নেই, বাট তবুও যারা ডিপেন্ডেন্ট অন রেল সার্ভিসেস তারা, রিয়েল এস্টেট একটা, ইট হ্যাজ গন থ্রু এ ভেরি বিগ হিট in India. Next last 6 months এ ধরুন নিউ সেলস তো একদম অনেকটা, গভর্নমেন্ট কিছুটা অ্যাফোর্ডেবল হাউসিং বলে একটা যে প্রকল্পগুলো চালাচ্ছেন সেখানে কিছুটা ওনারা বেনিফিটস দিচ্ছেন, কিছুটা ইন্টারেস্ট সাবসিডি দিচ্ছেন, সেই জন্য কিছুটা অ্যাফোর্ডেবল যেটা হাউসিং মানে লোয়ার টিকিট হাউসিং এ কিছুটা আপসাইড আসছে, বাট আদারওয়াইজ রিয়েল এস্টেট সেক্টর ইজ গোয়িং থ্রু এ ভেরি বিগ পেন। আর রিটেল অলসো ইজ অ্যানাদার সেক্টর, কারণ রিটেলে আপনার অলরেডি আমরা কিছুটা স্ট্রেস দেখেছি। আপনারা নাম শুনেছেন কেন জানেন না, একটা খুব বড় রিটেলার ছিল ইন্ডিয়াতে, তাদের বলা হতো বিগ বাজার বলে একটা ব্র্যান্ড ছিল, এটা ফিউচার গ্রুপ বলে, এদের অনেক রিটেল আউটলেটস, খুব বড় কোম্পানি। এরা কিন্তু রিসেন্টলি স্ট্রেসের মধ্যে দিয়ে গেছে এবং দে হ্যাভ ডিফল্টেড অন দেয়ার লোনস, এবং দেয়ার বিজনেসেস আর বিং টেকেন ওভার বাই অ্যানাদার company. Reliance Industry নাম শুনেছেন, they are one of the biggest groups in not only India but all over the world. তো তারা টেক ওভার করে নিচ্ছে। তো অলরেডি আমরা রিটেলে কিন্তু স্ট্রেসটা দেখে ফেলেছি যে এটা অলরেডি হচ্ছে এবং গ্লোবালিও হচ্ছে, ডেভেলপড কান্ট্রিজেও হচ্ছে। তো এইটা আমার ইয়ে ছিল, বক্তব্য ছিল এই অবধি। আর যদি কিছু থাকে ডেফিনেটলি if you want me to cover questions আছে, questions এর থ্রু দিয়ে I will be happy to respond. সাইকা? জি সুমন, আপনাকে অনেক ধন্যবাদ, খুবই চমৎকার একটা প্রেজেন্টেশনের জন্য। অনেক ডিটেইলসে জানতে পারলাম সাউথ এশিয়া অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডিয়া এবং গ্লোবাল পার্সপেক্টিভ থেকে। তো যারা আমাদের সাথে কিছুক্ষণ আগে জয়েন করেছেন তাদেরকে আমি আরেকবার বলে দিচ্ছি, আমরা আজকে এই ওয়েবিনারটা জয়েন করে, আপনারা যারা জয়েন করেছেন, এটি বাংলাদেশ রেটিং এজেন্সি থেকে আয়োজন করা হয়েছে। আমাদের আজকের বিষয় হচ্ছে ফাইন্যান্সিং বিয়ন্ড কোভিড, রিস্কস, অপরচুনিটিজ এন্ড আউটলুক। আমরা এতক্ষণ সুমন চৌধুরী, যিনি চিফ অ্যানালিটিক্যাল অফিসার অ্যাকিউটি রেটিং ইন্ডিয়া, তার কথা শুনছিলাম। এবার আমরা চলে যাব ডক্টর শাহ মোহাম্মদ আহসান হাবিবের কাছে। উনি বিআইবিএম এর প্রফেসর এবং ডিরেক্টর। স্যার আমাদের সাথে শেয়ার করবেন বাংলাদেশ প্রেক্ষাপটটা। আর আরেকটা ব্যাপার যেটা আমি বলবো, আমি অনেকেই দেখছি অনেক প্রশ্ন আসছে, আমরা স্যারের সেশন শেষ হলে একসাথে সব পুরো প্রশ্ন উত্তর নিয়ে আসবো। সবাইকে ধন্যবাদ। আমাকে বোধহয় কন্ট্রোলটা দিতে হবে। স্যার আপনি সুমন, আপনি হোস্ট আছেন, ইউ হ্যাভ টু। হ্যাঁ আমি হোস্ট আছি তো, ইউ হ্যাভ টু পাস ইট টু। হ্যাঁ আমি ওইটা দেখছি যে আমি হোস্টটাকে কি করে আপনাকে only who can share all panelist, এটাতে কি কোন জায়গাটা করতে হবে বলুন তো? মানে আমি আই এম কলিং ইউ। ওকে শিওর। হ্যাঁ এই ওটা না ক্লিয়ার হচ্ছে না, ওটা পাচ্ছি না যেটা আমি দেখছিলাম।
I'm mute. Okay. 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 Sure. Habib sir, you're the host now. You may proceed. Okay, thank you. Thank you very much. Okay, fine. So I'm starting, Saika. Yeah, please. Yeah. Okay, সম্মানিত সুধী এবং শ্রোতা মণ্ডলী, শুভ বিকেল। আশা করছি সবাই ভালো আছেন। আমরা এতক্ষণ সুমন চৌধুরীর খুব চমৎকার, উনি সাউথ এশিয়া এবং গ্লোবাল সিনারিও সম্পর্কে আলোচনা করেছেন। আমি আইল বি ফোকাসিং অন বাংলাদেশ অ্যাসপেক্ট, বাংলাদেশের উপর কথা বলছি, আমি বাংলাদেশ বিষয়ে আলোচনা করছি। নাও if we talk about COVID-19 as a whole, আমরা সবাই জানি এটা একটা মাল্টিপল ক্রাইসিস, যেটা ইকোনমিক ক্রাইসিস, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, পলিসি ক্রাইসিস, একটা কম্পোজিশন। এবং এটাও আমরা জানি যে অন্য কোনো ক্রাইসিসের সাথে এটাকে কম্পেয়ার করা ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট। আমরা অনেক সময় বলি যে 1930 সালের বিশ্ব মন্দার সাথে বোধহয় কম্পেয়ারেবল, বাট 1930 সালের বিশ্ব মন্দা 3 বছরে এসছে, ওটা আমরা 3 সপ্তাহে ফেস করেছি। ইটস নট কম্পেয়ারেবল। বাট একটা ভালো জিনিস কিন্তু আছে, খুব তাড়াতাড়ি ফল করেছেন, তাড়াতাড়ি উঠে দাঁড়াতে পারেন, বিকজ অনেক কিছু ধ্বংস হয়নি, অনেক কিছু ধ্বংস হচ্ছে না। তো সেই আউটলুক, সেই পটেনশিয়াল, সেই অপরচুনিটি, সেই জায়গাটা আমরা অবশ্যই খুঁজে বের করতে চাই। অন্যান্য দেশের মতো আমাদের দেশের এক্সপোর্ট, আমাদের ডোমেস্টিক ইকোনমি, ভ্যালু চেইন সিভিয়ারলি অ্যাফেক্টেড হয়েছে। যে জায়গাটা খুব ক্লিয়ারলি তাড়াতাড়ি ঘুরে দাঁড়িয়েছে অবভিয়াসলি, যেটা যেটা সুমন চৌধুরীর বক্তব্যেও আমরা দেখেছি যে মেডিকেল ইকুইপমেন্টস, মেডিকেল রিলেটেড সাপ্লাইজ, নেসেসারি প্রোডাক্ট, এগুলো খুব তাড়াতাড়ি ঘুরে ফিরে আসতে বাধ্য হয়েছে আমাদের প্রয়োজনে। এখন কিন্তু অনেক জায়গায় ফিরে আসার সাইনটা আমরা দেখতে পাচ্ছি, এবং তারপরে অনিশ্চয়তা এটা আছে। এবং আপনি দেখেন প্রথম দিকে আমরা অনেকগুলো প্রজেকশনের কথা জানি, সে প্রজেকশনগুলোর মধ্যে অ্যাকিউরেসি নাই, সিমিলারিটি নাই, বিকজ অ্যাজাম্পশন ওয়াজ ডিফারেন্ট। লাইক বাংলাদেশের কন্টেক্সটে দেখেন, ওয়ার্ল্ড ব্যাংক বলেছিল যে প্রথম দিকে যে আমরা নাকি 3-4 বছর 2 to 3% গ্রোথ রেটের মধ্যে ভ্যারি করব, আর ওয়ার্ল্ড ব্যাংক আর IMF বলছে যে পরের বছরই 21 সালে 9.5% হয়ে ফেরত আসবো। না, হোয়াটস দ্য প্রবলেম? একজনের অ্যাজাম্পশন হলো 1 বছর কোভিড থাকবে, আর একজন মনে করছেন কয়েক বছর ধরে কোভিড থাকবে। সেই অনিশ্চয়তা কিন্তু আমাদের আছে। আমাদের জিডিপি অ্যাফেক্টেড হয়েছে, ট্রেড অ্যাফেক্টেড হয়েছে। RMG আমাদের সবচেয়ে বড় এক্সপোর্ট, বিকজ RMG আমাদের রিকভারির থেকে ডিপেন্ড করে হলো কনজাম্পশন ডিমান্ড। আমাদের মেইন এক্সপোর্ট কান্ট্রি হলো আপনার USA অ্যান্ড ইউরোপিয়ান ইউনিয়ন। সো তাদের জিডিপি অ্যাফেক্টেড হলে যে সমস্ত কান্ট্রির RMG এক্সপোর্ট অ্যাফেক্টেড হয়, তার মধ্যে যদি প্রথমে চায়না, তারপরেই কিন্তু আমরা সেই প্রজেকশনগুলো আমরা বিভিন্ন সময় দেখেছি। নাও দেয়ার আর সাইন্স দ্যাট উই আর কামিং ব্যাক, আমরা ফেরত আসছি। রিসেন্ট জিডিপি আপনার ADBর যে প্রজেকশন, সেখানে কিন্তু বলা হচ্ছে 2021 সালে 6.8%। ওই সময় না হলো এখন কিন্তু অনেকটা আমরা বিশ্বাস করতে শুরু করেছি বোধহয় এটা হওয়া সম্ভব 6.8%। প্রবাবলি উই আর কামিং ব্যাক। RMG এত বেশি অর্ডার ক্যান্সেলেশন হয়েছিল, লেট মি টেল ইউ, 80 to 90% যে অর্ডারগুলো ক্যান্সেল হয়েছিল সেগুলো কিন্তু ফেরত এসছে, আবার ওগুলো আবার রিইনস্টেটেড হয়েছে। রেমিটেন্স আমরা বলেছিলাম যে 20-21 মানে 20% ফল হবে এই সমস্ত কান্ট্রিতে, বিকজ আমাদের হিউজ রেমিটেন্স ডিপেন্ডেন্স আছে। কিন্তু জুলাই মাসের ডেটা বলে এই গতিতে যদি রেমিটেন্স বাড়ে তাহলে এটাই রেকর্ড হবে আমাদের, এত বেশি কোনো মাসে আমাদের রেমিটেন্স আসেনি। সো অতটা কিন্তু রেমিটেন্স বা ওইভাবে আমরা এখনো অ্যাফেক্টেড হইনি, বাট আনসার্টেনটি কিন্তু আছে। বিকজ এই যে সেকেন্ড ওয়েভ যদি আসে, আবার যদি কোভিড চলে আসে, সেক্ষেত্রে হয়তো আবার আমরা বিপদের মধ্যে পতিত হতে পারি, সেই ধরনের অনিশ্চয়তা কিন্তু আছে। নাও অ্যাবাউট রেসপন্সেস, আমরা তো সারা পৃথিবীর মতো রেসপন্স করার চেষ্টা করেছি। আমাদের গভর্নমেন্ট
যে সমস্ত কান্ট্রি ফার্স্ট রেসপন্ডার্স তার মধ্যে কিন্তু আমরা আছি। গভর্নমেন্ট করেছে, সেন্ট্রাল ব্যাংক করেছে, এবং আমাদের যে স্টিমুলাস প্যাকেজগুলো সবগুলোই কিন্তু আমরা ব্যাংকিং, মোস্টলি ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে এগুলো ডিসবার্সমেন্টের ব্যবস্থা আমরা রেখেছি। বিকজ ইটস এ ব্যাংক বেসড ফাইন্যান্সিয়াল সিস্টেম। আমাদের অন্য সেক্টরগুলো সেরকম ভাবে খুব মানে খুবই রোবাস্ট না আমাদের দেশের কনটেক্সটে। না, এখানে একটা চমৎকার ভারসাম্যের জায়গা আছে। আমরা কিন্তু ওই ব্যালেন্সটা, রাইট পয়েন্টটা কোথায় ওইটাই খুঁজে পাচ্ছি না। সেখানেই সবচেয়ে বড় চ্যালেঞ্জটা, যে আমাদের ভারসাম্যের ওই ব্যালেন্সটা কোথায় আমরা মেনটেন করব। যেমন ইফ ইউ টক অ্যাবাউট দ্য ম্যাক্রো ব্যালেন্সিং, আমরা তো খুব ধনী দেশ না, তো বাজেট যখন এসছে, টাকা তো লিমিটেড, তখন আমাদেরকে ভাবতে হচ্ছে হেলথে অ্যালোকেশন কতটুকু হবে আর বিজনেস রিকভারিতে কতটুকু হবে। যেমন সবসময় আমরা কমেন্ট শুনতাম হেলথে কেন এতটুকু, কেন এত পার্সেন্ট না, কিন্তু টাকা তো ভাই 100 টাকাই, তাই না? হেলথে যদি বেশি দেন তাহলে আরো জায়গায় কম হবে। তো এই যে কোন জায়গায় ব্যালেন্সটা, সেটা নিয়ে আমরা চ্যালেঞ্জ ফেস করেছি। দেন একটা বড় চ্যালেঞ্জ সব জায়গায় যেটা আছে, শর্ট টার্ম এবং লং টার্ম। কোভিড কিন্তু আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে আমাদের লং টার্মে ভাবা উচিত, কিন্তু সব জায়গায় আমরা লং টার্মে ভাবি না। আমি যদি একটা কোম্পানির বস হই, মনে হয় আমার সময় সব হতে হবে, আমি এমন কেন স্পেন্ড কেন করব যেটা রিটার্ন লং টার্মে পাওয়া যাবে। সব জায়গায় তাই। সো এই যে ব্যালেন্সিংটা, পলিটিক্যাল পার্টি, গভর্নমেন্ট, সবাই কিন্তু মনে করে লং টার্মে ইনভেস্টমেন্ট করবো কেন, আমার ইনভেস্টমেন্টের রিটার্নটা আমি ইমিডিয়েটলি চাই। কিন্তু এখন তো কোভিড আমাদেরকে বলে দিচ্ছে উই হ্যাভ টু থিঙ্ক লং রান। আমাদের লং টার্মে ভাবা উচিত কোন জায়গায় ব্যালেন্সটা করবেন, কতটুকু শর্ট টার্ম, কতটুকু লং টার্ম। দ্যাট ইজ অ্যানাদার চ্যালেঞ্জ। নাও কাম টু দ্য এরিয়া অফ ম্যাক্রো ফাইন্যান্সিয়াল ব্যালেন্স। ম্যাক্রো ফাইন্যান্সিয়াল ব্যালেন্সের জায়গাটা দেখেন, একটা হলো যে ইকোনমিতে টাকা ঢুকতে হবে, সেজন্য আপনি ইজি মানি করছেন, ঠিক আছে? ইকোনমিতে টাকা ঢুকতে হবে, ইজি মানি করছেন, ডিসবার্সমেন্টের ব্যবস্থা করার জন্য স্মুথ করে দেওয়া হচ্ছে। আবার আমরা বলছি যে স্মুথ অ্যালোকেশন, মানে ইফেক্টিভ অ্যালোকেশন হতে হবে, রং মানুষের কাছে যেন টাকা না চলে যায়। তো যখনই রং মানুষের কাছে টাকা চলে যাচ্ছে কি না অ্যাসেসমেন্ট করতে যাবেন, তখনই তো স্মুথ আর থাকছে না। তো এই যে কোন জায়গায় লাইনটা, ব্যালেন্সিংটা কোথায় করবেন, সো দ্যাট ইজ অ্যানাদার ক্রিটিক্যাল চ্যালেঞ্জ, ওই ব্যালেন্সিং এর জায়গাটা খুঁজে বের করা। দেন ব্যাংক লেভেল চ্যালেঞ্জটা দেখেন, এখানে দুটো ব্যালেন্সিং এর জায়গা আছে। একটা হলো পলিসি মেকার আমাকে বলছে ভাই তাড়াতাড়ি এটা ডিসবার্স করতে হবে, কারণ ইকোনমি তো ঘুরে দাঁড়াতে হবে, ঠিক আছে? আবার এটাও কিন্তু বলছি ক্রেডিট রিস্ক যেন প্রবলেম না হয়, ক্রেডিট রিস্ক আপনাকে ম্যানেজ করতে হবে, বিকজ রিস্ক কিন্তু আপনার ঘাড়ে। সো কোন জায়গায় সেটা, এখন আমি যদি পলিসি মেকারদেরকে ওই লেভেলে সাপোর্ট না করি, দেন আইল বি ইন ট্রাবল, আইল বি ইন প্রবলেম। এর পরেরটা দেখেন, একটা পলিসি মেকারকে আমাকে সাপোর্ট করতে হবে, আবার নিজে দাঁড়িয়ে থাকতে হবে। পলিসি মেকারকে সাপোর্ট করতে গিয়ে যদি ইজি মানি দিয়ে দিই, আবার যদি এনপিএল হয় প্রচুর, তাহলে কিন্তু আমার ফাইন্যান্সিয়াল সাস্টেনেবিলিটি থাকে না। এইখানে ব্যালেন্সিংটা কিন্তু সবচেয়ে টাফ। কেন বলছি সবচেয়ে টাফ? একটা কথা আছে পলিসি ব্যাকল্যাশ। আপনি যদি গত মানে লাস্ট ক্রাইসিসের কথা ভাবেন, ওই সময়টাতে এই যে পরবর্তী সময় কমপ্লায়েন্সের বার্ডেনে সারা পৃথিবীর ব্যাংকিং সিস্টেম পড়ে গেছে, ফাইন্যান্সিয়াল সিস্টেম। আপনি যদি কারণ অনুসন্ধান করেন, কারণ হলো ওই সময় পলিসি মেকাররা মার্কেট পার্টিসিপেন্টদের কাছ থেকে যেরকম রেসপন্স চাচ্ছিল তারা কিন্তু করেনি। সো আপনি যখন করেননি, তখন তারা ক্রাইসিস পরবর্তী সময় দেখেন আপনি কমপ্লায়েন্সের বন্যায় ভেসে গেছেন, এখন সেটি সবচেয়ে বড় বার্ন হিসেবে চলে এসেছে। সুতরাং এই যে রাইট জায়গায় ব্যালেন্সটা করা, দ্যাট ইজ অ্যানাদার ক্রিটিক্যাল চ্যালেঞ্জ। আপনি এন্টারপ্রাইজ লেভেলে, আমি অনেক সময় অনেকের সাথে কথা বলেছি এন্টারপ্রাইজ লেভেলে, দেখেন অনেকে বলেছেন ভাই আপনি কি বলতেছেন এগুলো বিজনেস রিকভারি, আমরা বাঁচি আগে, এগুলো নিয়ে চিন্তা করার কথা পরে, আগে কোভিড-19 থেকে বেঁচে থাকি, প্যান্ডেমিক রিস্ক হ্যান্ডেল করি, তারপরে ওইসব কথাবার্তা বলেন। দ্যাট ওয়াজ নট ট্রু, এটা কোনোদিনই না। বরং মনে হয়েছে আপনি কোভিড ঠেকাবেন, রিস্ক ম্যানেজমেন্ট করবেন, আবার ফিউচারের প্ল্যানিংও করবেন। এবং রাইট জায়গা কোনটা, কতটুকু এফোর্ট, কতটুকু রিসোর্স অ্যালোকেট করবেন কোভিড ঠেকাতে, কতটুকু হলো ফিউচার বিজনেসে, দ্যাট হ্যাজ বিন অ্যানাদার কাইন্ড অফ পয়েন্ট যেখানে ব্যালেন্সিংটা করতে হয়। অনেকগুলো জায়গায় ব্যালেন্সিং এর এই জায়গাগুলো, সেই জিনিসগুলো কিন্তু এখনো আছে, হয়তো জায়গাটা সরে গেছে লেফটে রাইটে, বাট এই ব্যালেন্সিং এর জায়গাটা, দিস আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রাইট জায়গাটা খুঁজে বের করা ফর এভরিবডি। নাও আমি আগেই বলেছি উই আর রিকভারিং। একটা ব্যাপার কি জানেন, ধনীরা এই ধরনের সিনারিওতে কম এফেক্টেড হয়, আবার তাড়াতাড়ি ফেরত আসে। গরিবেরা বেশি এফেক্টেড হয়, আবার দেরি করে ফেরত আসে। আপনি তার সিমটম কিন্তু সব জায়গায় পেয়ে যাবেন। থিঙ্ক অ্যাবাউট ডিপোজিট গ্রোথ। ডেটা কিন্তু বলে বাংলাদেশের ওভারঅল ডিপোজিট বেড়েছে। তো সবার ডিপোজিট বাড়া উচিত, ধনী গরিব সবার, তাই না? কিন্তু আমরা যখন ডিপোজিটটা অ্যানালাইজ করে দেখি, তখন দেখি যে যেগুলো ছোট ডিপোজিট,
এই যে আপনার হার্ডকোর পুয়ারদের যে ডিপোজিট 10 টাকা অ্যাকাউন্ট, 50 টাকা অ্যাকাউন্ট, 100 টাকা অ্যাকাউন্ট, ওগুলোর অ্যাকাউন্টের নাম্বার বেড়েছে। কেন? এই সময় গভর্নমেন্টে অনেকগুলো স্টিমুলাস ওই দিক দিয়ে পাস অন করা হয়েছে, কিন্তু টোটাল ডিপোজিট কমে গেছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? টোটাল ডিপোজিট বেড়েছে, গরিব মানুষের ডিপোজিট কমেছে। তার কার ডিপোজিট বাড়লো? ধনীদের ডিপোজিট বাড়লো। সারা পৃথিবীর এটা সিনারিও এটাই। ক্রাইসিস থেকে ফিরে আসতে গরিবদের সময় লাগে, এটা ইন্ডিকেট করে ছোটদের সময় লাগে। বড়রা ফিরে এসছে, বড়রা কম এফেক্টেড হয়েছে, তাড়াতাড়ি ফেরত এসছে। বড় কোম্পানিগুলো, এসএমই গুলো বেশি এফেক্টেড হয়েছে, ফিরে আসতে সময় লাগবে। দ্যাট মিনস দে নিড সাপোর্ট, দে নিড ফাইন্যান্সিং। নাও ফাইন্যান্সিং, ইকোনমিক রিকভারিতে আপনি যদি ক্রেডিট সাইডটা দেখেন, তাহলে আমরা গত বছরের তুলনায় কিন্তু 9% ক্রেডিট গ্রোথ হয়েছে এবছর। ইয়েস, আমি বলবো না যে পুরোটা এক্স্যাক্টলি ক্রেডিট গ্রোথ। স্টিমুলাসটা প্রথম দিকে ব্যাংকার্স ওয়ার ভেরি ভেরি কনজারভেটিভ, বাট কোনো উপায় নাই। ব্যাংকাররা যদি ক্রেডিট ইনজেকশনটা না করেন, মার্কেটে যদি টাকাটা না আসে, ডিমান্ড যদি এগুলো, প্লাস টাকা শুধু আসলে না, আমাদেরকে স্পেন্ডও করতে হবে। ডিমান্ড যদি ক্রিয়েট না হয়, তাহলে কিন্তু ইকোনমি ঘুরে দাঁড়াবে না। সো 9% যে ক্রেডিট গ্রোথ হয়েছে, ইটস এ গুড সাইন। বাট লেট মি টেল ইউ, এই 9% ক্রেডিট গ্রোথ মানে কিন্তু পুরো 9% ওই সেন্সে ক্রেডিট গ্রোথ না। এর মধ্যে একটা অংশ আছে যে টাকাটা ব্যবসায়ীরা ফেরত দিতে পারেনি, সেটাও কিন্তু আলটিমেটলি রিশিডিউল করতে গিয়ে একটা বড় ফিগার দেখাচ্ছে। তো সেখানে একটা অংশ কিন্তু এটাও আছে যে 9% ক্রেডিট গ্রোথের মধ্যে। বাট ইয়েস, স্টিমুলাস প্যাকেজগুলো কিন্তু যেগুলো আমরা আমাদের সাধারণভাবে যে ডাটাগুলো অ্যাভেলেবল, যেগুলো পাবলিশড হয়েছে, সেগুলোতে আমরা দেখছি 75% যেগুলো বড়দের ফান্ড, এগুলো কিন্তু রিসবার্স হয়ে গেছে, কিন্তু এসএমইদের 25% হয়েছে। তার মানে কি, এসএমইদেরকে এখনো সেই পরিমাণ স্টিমুলাস ফান্ড থেকে ইনজেকশনটা দেওয়া যাচ্ছে না, এবং ব্যাংকাররাও সেক্ষেত্রে হয়তোবা এখনো ওই অনেকটাই কনজারভেটিভ। গুড সাইন হলো, যেহেতু এক্সপোর্ট ডিমান্ড বেড়ে যাচ্ছে, সিচুয়েশন নর্মাল হচ্ছে, তাদেরকে আমরা ক্লায়েন্ট হিসেবে সাথে পাচ্ছি। বাট ইয়েস, বড়রা যত সহজে পাচ্ছেন, এসএমই গুলো তত সহজে পাচ্ছে না। আরেকটা জিনিস হলো, একটা আনসার্টেনিটি কিন্তু সবসময় আছে, থাকবে। সেটা হলো, আমরা মরাটোরিয়াম দিয়েছি, রিল্যাক্সেশন দিয়েছি, ক্লাসিফাইড লোনটাকে আপাতত ঢাকা আছে সারা পৃথিবীতে। এখন প্রশ্ন হলো, সামনের দিনে যখনই চাদরটা সরিয়ে ফেলবেন, এখন হিসাব করবেন আমার ক্লাসিফাইড লোন কত, তখন ফিগারটা কত দাঁড়াবে, সেই অনিশ্চয়তা কিন্তু আমাদের মতো দেশে, সব সাউথ এশিয়াতে আছে, বাংলাদেশেও আছে। নাও, হোয়াট আর দ্য রিস্ক ইন ফাইন্যান্সিং? ফাইন্যান্সিং এ কোন ধরনের ঝুঁকি আমরা মূলত দেখছি? সাপ্লাই সাইড পার্সপেক্টিভে এবং ডিমান্ড সাইড পার্সপেক্টিভে। সাপ্লাই সাইডে সবচেয়ে বড় হলো মরাল হ্যাজার্ড, যেটা আমরা বলেছি। এই সময়টাকে সবাই ব্যবহার করে, দেখবেন যার টাকা ফেরত দেওয়ার সামর্থ্য আছে সেও ফেরত দিচ্ছে না, ব্যবহার করছে তারা। আর এই সময় আপনি অত প্রেশারও দিতে পারছেন না। এটা দুই দিক থেকেও মরাল হ্যাজার্ড হতে পারে, ইভেন ব্যাংকের দিক থেকেও হতে পারে। ব্যাংকাররা আগে যদি টাকা ফেরত না আনতে না পারি, সেটাকে আমার ডিসক্রেডিট হিসেবে ট্রিট করা হতো, এই সময় করবে না, মনে হবে যে এই সময় টাকা ফেরত দিবে না, এটাই তো স্বাভাবিক। সো মরাল হ্যাজার্ডটা, এটা সবচেয়ে একটা বড় চ্যালেঞ্জ, বিগ চ্যালেঞ্জ। আমরা অনেক সময় হয়তো যে লোকের টাকা পাওয়ার কথা, সেই লোক টাকা না পেয়ে আরেকজনের হাতে টাকা চলে যাবে, বিকজ অনেক ধরনের প্রেশার, বিকজ আমাদেরকে ইজি মানি, টাকাটা তো ডিসবার্স করতে হবে। আমরা কিন্তু এই সময়টাতে, লকডাউন পিরিয়ডে স্পেশালি, এবং পরবর্তী সময় এখনো, আমরা টেকনোলজি অ্যাডপ্ট করছি। গ্লোবাল ট্রেন্ড, আমাদের দেশের ট্রেন্ড। আগে ডিমান্ড সাইড রেডি ছিল না, ডিমান্ড সাইড রেডি হয়েছে। তো আমরা যখন টেকনোলজি অ্যাডপ্ট করছি, তখন ঝুঁকির ব্যাপারটা কিন্তু খুব খেয়াল করছি না, কিন্তু যার ফলে সাইবার রিস্কের একটা, সাইবার ফ্রডের একটা জায়গা কিন্তু তৈরি হয়েছে সব জায়গায়। থার্ড হলো মানি লন্ডারিং। আমাদের অনেকে হয়তো মনে করেন যে এইসব ক্রাইসিসের সময় বোধহয় লোকজন ক্রাইম করতে ভুলে যায়। না, যারা ক্রিমিনাল, ওরা নতুন নতুন জায়গা খুঁজে বের করে কিভাবে ক্রাইম করা যায়। আপনি ভালো করে খেয়াল করবেন, ডিউরিং প্যান্ডেমিক মানি লন্ডারিং হয়েছে অন্যভাবে। কিভাবে? এখন ধরেন একটা পিপিই, এখন ধরেন একটা মাস্ক, এগুলো যখন বিদেশ থেকে আসছে বা বিদেশে কোনো জায়গা থেকে কোনো জায়গায় যাচ্ছে, তখন কিন্তু ওগুলো খুবই কেয়ারফুলি, একেবারে এক্সটেন্সিভ ইভালুয়েশন, প্রাইস জাজমেন্ট, এগুলো করার অবস্থায় আপনি নাই, এগুলো থাকছেনও না, কারণ এগুলো তাড়াতাড়ি আসতে হবে। কাস্টমস থেকে শুরু করে, ব্যাংক থেকে শুরু করে সবাইকে রিল্যাক্সেশন অ্যাপ্লাই করতে হয়েছে, যার ফলে মানি লন্ডারিং এর একটা বড় জিনিস কিন্তু ওই দিক দিয়ে হয়েছে। দেয়ার আর লট অফ এভিডেন্সেস গ্লোবালি, আমরা তো আর পার্ট, সারা পৃথিবীতে সবাই পার্ট। সুতরাং সাপ্লাই সাইডের মেইন রিস্কের জায়গা কিন্তু আপনার মরাল হ্যাজার্ড, সাইবার ফ্রড এবং ক্রাইম অ্যান্ড মানি লন্ডারিং রিলেটেড। এবং এখানেও কিন্তু ব্যালেন্সিং এর অনেক জায়গা তৈরি হয়েছে। একদিকে যেমন বিএফআইও আমাদেরকে বলেছে, ব্যাংকে বলেছে, ভাই আপনারা কিন্তু মানি লন্ডারিং যাতে না হয়, সেই জন্য এই জিনিসগুলো দেখতে হবে, কেওয়াইসি, দিস এন্ড দ্যাট, এগুলো দেখতে হবে, কেন মানি লন্ডারিং যাতে না হয়। আবার
সেই বিএফআইও কিন্তু আমাদেরকে বলেছে যে যারা লোন পাওয়ার কথা তাদের জন্য পেতে অসুবিধা না হয়, তো ওনাদেরকে ফাইন্যান্সিং করতে হবে, স্মুথলি করতে হবে। এই যে ব্যালেন্সিংটা খুঁজে নেওয়া ইজ রিয়েলি টাফ, ইটস এ বিগ চ্যালেঞ্জ। নাও অ্যাবাউট ডিমান্ড সাইড, আপনি যদি ডিমান্ড সাইডের চ্যালেঞ্জে দেখেন, এখন আমরা অনেক সময় বলি যে ডিমান্ড সাইড তো অনেক সময় ডিমান্ড সাইডই স্ট্রং না, তারা যে লোন নেবে তারা এই সময় ব্যাংকেবল না। এই কথাটা কিন্তু অনেক ক্ষেত্রে, সব ক্ষেত্রে ভুল না। যেমন ছোটরা, এমএসএমই ছোট যারা, তারা ক্রাইসিস ফেস করেছে, ক্যাশ ফ্লো নিয়ে, লিকুইডিটি নিয়ে তারা প্রবলেম ফেস করেছে। বাট একটা এক্সাম্পল দিই, যেমন ধরুন অনেক এসএমইর সাথে আমার কথা হয়েছে, আমি দেখেছি যে অনেকে কি করেছে জানেন, এই যে আমাদের যে পহেলা বৈশাখ এবং ঈদের ওনাদের যে স্টক করা ছিল সেগুলোই কিন্তু বিক্রি হয়নি, এখনো তারা ধরে আছেন। তো তার আগে আগে লোন নিয়ে তারা কি করবেন? অনেক ক্ষেত্রে তারা মনে করছে আমি লোন নিয়ে কি করবো, ওগুলোই তো বিক্রি করতে পারিনি, ডিমান্ড সাইড তো আগের জায়গায় ফেরত আসেনি। সো এই ক্যাশ ফ্লো নিয়ে কিন্তু আনসার্টনিটি আছে। বাট তারপরেও যাদের ফাইন্যান্সের প্রয়োজন, ডিমান্ড সাইডে অনেকে কিন্তু সেই ধরনের, মানে স্পেশালি যেগুলো ছোটরা, তারা কিন্তু ফাইন্যান্সিং যে সবাই পেয়েছে এরকম না, তারা অনেকে ফাইন্যান্সিং পায়নি, তারা সাফিসিয়েন্টলি পায়নি বা ফাইন্যান্সিং পায়নি। অনেকের আছে, আমরা বলছি ট্রান্সফর্ম করেন, নিজেকে পরিবর্তন করতে হবে, ভাই সবার কি নিজেকে ট্রান্সফর্ম করার মতন ক্ষমতা আছে কিনা? যারা স্মল আর স্পেশালি এসএমইস, আপনি চিরকাল ধরে বাবা সবার বিজনেস চালিয়ে যাচ্ছেন, আপনি কি ট্রান্সফর্ম করবেন? আপনি তো কোনোদিন ভাবেনও নি। সো এই যে ট্রান্সফরমেশনের কথা আমরা বলছি, ট্রান্সফর্ম করতে যে ক্যাপাসিটি সেটা কি তার আছে কিনা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আর একটা হলো অনেক সময় পরিবর্তিত পরিস্থিতিতে প্রজেক্টকে তো ব্যাংকেবল বানাতে হয়, ব্যাংকের কাছেও অ্যাট্রাকটিভ হতে হবে, বিকজ আমাদের রিসোর্স তো আনলিমিটেড না, আপনি লিমিটেড মানুষকে সেটা অফার করছেন। সো আপনি যে আপনার একটা ব্যাংকেবল প্রজেক্ট তৈরি করবেন, আইডিয়া তার সামনে রাখবেন, আপনি ট্রান্সফর্ম করছেন, সেই জিনিসগুলোর জন্য এসএমই গুলোর কাছে কিন্তু অ্যাডিকুয়েট ক্যাপাসিটি নাই। সো সাপ্লাই সাইড, ডিমান্ড সাইডের we have got this risk in financing at this moment. Now, আমরা যে ফাইন্যান্সিং অ্যাপ্রোচ এখন ফলো করছি, ফাইন্যান্সিং অ্যাপ্রোচের সাথে সাথে চ্যালেঞ্জেস, যেমন আপনি টেকনোলজি টেনে আনতে বলছেন এবং অনেক ইনোভেশনের কথা বলছেন, যে টিকে থাকতে গেলে ইনোভেট করতে হবে। ভাই আমাদের ব্যাংক বেস সিস্টেম, ইন্ডিয়ার মতো আমাদের ভেঞ্চার ফান্ডও নাই, এরকম ছোট মার্কেট ডেভেলপ করেনি, বন্ড মার্কেট ডেভেলপ করেনি, ক্যাপিটাল মার্কেট আমাদের উইক। তাহলে এগুলো তো ট্রেডিশনাল ব্যাংক ফাইন্যান্সিং এ অ্যাড্রেস করা ভেরি ডিফিকাল্ট। ব্যাংকগুলো তাও চেষ্টা করছে, আমাদের ব্যাংকের কিছু প্রভিশন আছে তারা করতে পারে। তো ভেঞ্চার ফান্ড, এই যে নতুন হাই রিস্ক হাই রিটার্ন, এই জায়গাগুলোতে তো ইনস্টিটিউশনাল প্র্যাকটিস আমাদের দেশে নাই। সেখানে আমাদের ব্যাংক বেস সিস্টেম, আমি যদি বলি ফাইন্যান্সিয়াল সিস্টেমের উপর কথা বলেন আর ব্যাংকের উপর 95% কথা বলে চলে যায়, নোবডি উড মাইন্ড ইন বাংলাদেশ। পুরো অ্যাসেট গুলো, পুরো বাংলাদেশে ব্যাংক, ব্যাংকেরও কাজ করে, নন ব্যাংকেরও কাজ করে, ক্যাপিটাল মার্কেটেরও কাজ করে, সবার কাজ ব্যাংকই করে আমাদের এখানে। সো যার ফলে এই যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যদি এই নতুন স্টার্ট আপ গুলো, এক্ষেত্রে তাদের যদি কন্ট্রিবিউশন কিছুটা রিঅ্যালোকেশন না হয়, তাহলে কিন্তু এই যে ট্রান্সফরমেশনের জন্য যে টেকনোলজি অ্যাডাপ্টেশন এবং ইনোভেশন, সেগুলোকে ফাইন্যান্স করা ইজ ভেরি ডিফিকাল্ট। এবং ছোটগুলোর জন্য তো আরো টাফ, তারা এই আইডিয়াগুলো আর ভেঞ্চার ফান্ড যে যা কিছু আছে অতটুকু দিয়ে এই পুরো জিনিসটাকে কাভার করা, বা অতটা পপুলারও না আমাদের এখানে, সেই মার্কেটটা অতটা পপুলারও না অ্যাজ এ হোল। তাহলে কোন জায়গাটাতে আমরা ফোকাস করব, এরিয়া, কোন এরিয়াটাতে আমাদের ফোকাস করার জায়গা আছে, যেটা বোথ ডিমান্ড এন্ড সাপ্লাই সাইড। আমার মনে হয়েছে 6টা এরিয়া these are really important for demand side and supply side. Number 1 is technology and innovation. No alternative. আমি যদি বেঁচে থাকতে চাই আমাকে টেকনোলজি ব্যবহার করতে হবে। এখন কিন্তু ডিমান্ড সাইড রেডি, যতটুকু যেটা অ্যাভেলেবল টেকনোলজি এন্ড ইনোভেশন, আপনাকে ভাবতে হবে, ট্রান্সফর্ম করতে হবে, টিকে থাকতে হলে বাঁচতে হবে। ইজি অ্যান্ড স্মুথ ডেলিভারি, ইয়েস, বাসায় পৌঁছা দেওয়ার ব্যবস্থা করতে হবে আপনাকে। লোকজন এখনো কমন বাসে চড়ছে না, আপনাকে ডিজিটাল মার্কেটিং করতে হবে। তো এটা কিন্তু ব্যাংকের দিক থেকেও বলছি, সাব ডিমান্ড সাইডের দিক থেকে বলি, প্রোডাক্টের দিক থেকেও বলছি, লোনের দিক থেকেও বলছি, সে ব্যবস্থাটা পুরোটাই থাকতে হবে। কমিউনিকেশন এন্ড ট্রান্সপারেন্সি, স্ট্র্যাটেজিক কমিউনিকেশন একটা সবসময় আমরা বলেছি, ব্যাংকের দিক থেকে ট্রাস্টটা ধরে রাখা, কমিউনিকেশন করা, উই আর বিসাইড ইউ, আমরা তার পাশে আছি, আপনার পাশে আছি, স্ট্র্যাটেজিক কমিউনিকেশন। একটা লোক লোন ফেরত দিবে না, আপনি যোগাযোগ করেন না, ও লোন এমনিও ফেরত দিবে না, মরাল হ্যাজার্ড হবে। ওকে রেগুলার একটু নক করতে থাকেন, এই যে আমাদের এমএফআইরা শিখিয়েছে, গ্রামে ওনারা শিখিয়েছে, বাড়িতে গিয়ে রেগুলার নক করতে হয়, মনে করিয়ে দিতে হয়। আমি হয়তো খোঁজ নেই, ভাই কেমন আছেন, আসলে মিন করি যে লোন কিন্তু আপনার কাছে আছে, উই ওয়ান্ট ইট ব্যাক, ওরা মনে করিয়ে দিয়ে মাঝে মধ্যে নক করি। সো এই যে স্ট্র্যাটেজিক কমিউনিকেশন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এইটা খুবই ইম্পর্টেন্ট যে দুজনের মধ্যে ট্রাস্টওয়ার্দি রিলেশনশিপ থাকতে হবে। আমরা অনেক সময় যে ইফ দ্য যারা এসএমই আছেন, যারা ক্লায়েন্ট আছেন, তারা যদি ট্রান্সপারেন্ট না হন, ব্যাংকাররা কিন্তু অনেক সময় কনফিডেন্স পান না যে তাকে আমি কেন লোন দিব, কি অবস্থায় আছেন উনি। এই ট্রান্সপারেন্সি, এটা যদি কমিউনিকেশনের মাধ্যমেই সেটা অ্যাটেইন করা সম্ভব,
অবভিয়াসলি ক্যাপাসিটি ডেভেলপমেন্ট, ব্যাংকের বলেন তারও ক্যাপাসিটি ডেভেলপমেন্ট লাগবে। আপনি ইফ ইট ইজ অ্যাবাউট এন্টারপ্রাইজেস, এসএমইস, বিগার, ক্যাপাসিটি ডেভেলপমেন্ট আপনাকে করতে হবে। যদিও আমরা অনেক সময় দেখেছি এই সময় কিসে টাকা বাঁচাবেন, ট্রেনিং এ টাকার দরকার নাই, ক্যাপাসিটি ডেভেলপমেন্ট টাকার দরকার নেই, আসলে তো ওই জায়গায় টাকা দরকার। এই সময় ক্যাপাসিটি ডেভেলপমেন্ট না করলে কখন করবেন? দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটু লং টার্মে ভাবতে হবে আপনাকে, একটু লং টার্মে ভাবতে হবে। সবাই যদি শর্ট টার্মে ভাবা শুরু করি, এখন তো ফেরত আসার, আপনার এখন ইমিডিয়েটলি রিটার্ন আসবে এটা ভাবার কোনো কারণ নাই। একটু লং টার্মে ভাবতে হবে। একটু যদি লং টার্মে না ভাবি, শর্ট টার্মে আমরা লং টার্মে ভাবা খুব টাফ। সবসময় লং টার্মে ভাবি না, আমি যতদিন বেঁচে আছি ওই কয়েকদিনই চাই আমরা। তো একটু লং টার্মে ভাবতে হবে আমাদের। আর আরেকটা হলো সোশ্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল কনসার্নস। আমরা তো সবাই জানি কোভিড-19 এর জন্য আমরাই দায়ী, আমরাই করেছি। আবার এটাও জানি কোভিড-19 যখন শেষ হবে তখন মনে হবে আর জীবনে কোনোদিন কোভিড-19 আসবে না। হিস্ট্রি তো বলে আবার আসবে, হিস্ট্রি তো বলে আবার আসবে। আমাদের অবশ্য মনে হয় আমি না থাকলেই হলো, তারপরে কার উপরে আসুক, ওই কয়দিন না আসলেই হলো। সো সোশ্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল কনসার্নটা যদি আমরা সামনে রাখি, না রাখি, তাহলে হয়তো কোভিড আবার ফেরত আসবে। এবং এটা একটা ইনস্টিটিউশনাল হতে হবে, ইন্ডিভিজুয়ালের উপর ছেড়ে দিলে আমরা কখনো এই ধরনের ঝুঁকিগুলো অ্যাড্রেস করতে চাইবো না। সো অ্যাজ এ হোল দ্যাটস দ্য আউটলুক, এটাকে সামনে রেখে আমাদেরকে মুভ করতে হবে। নাও স্পেসিফিক্যালি যদি ডিমান্ড অ্যান্ড সাপ্লাই সাইডের কথা বলি, তাহলে আমি ডিমান্ড সাইডকে স্পেসিফিক্যালি বলবো, যেটা ওখান থেকে পিক করা আর একটু স্পেসিফিক হয়ে। ডিমান্ড সাইড, ইফ ইট ইজ অ্যাবাউট এসএমইস, ইফ ইট ইজ অ্যাবাউট এন্টারপ্রাইজেস, তাদের জন্য ট্রান্সফরমেশন থ্রু টেকনোলজি অ্যাডপশন। টেকনোলজি আপনাকে অ্যাডপ্ট করতে হবে, সবার কাছে পৌঁছাতে হলে টেকনোলজি অ্যাডপ্ট করতে হবে। এবং আপনার জন্য সবচেয়ে ভালো দিক, যেটা আগেও বলেছি, ডিমান্ড সাইড কিন্তু রেডি। তারা আমরা অনেক কিছু শিখে গেছি, যে ট্রানজাকশন আমি জীবনে করি নাই অনলাইনে আজকে করছি, সবাই করেছে, ওইখানেই তারা কমফোর্টেবল। সো তারা কিন্তু রেডি হয়েছে। সেকেন্ড হলো, আপনি এমন প্রোডাক্টের দিকে নিজেকে ঝুঁকানোর চেষ্টা করেন, সেক্টর বলা ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট, যার ইকোনমিক, সোশ্যাল এবং এনভায়রনমেন্টাল ডিজায়ারেবিলিটি আছে। আপনি খেয়াল করবেন যেগুলো নেসেসারি প্রোডাক্ট, সেগুলো ডিমান্ড কোনো কালে কমবে না, ওগুলো ডিমান্ড কোনো কালে কমবে না। বাট যেগুলো নেসেসারি প্রোডাক্ট না, লাক্সারি, সেমি লাক্সারি, ওগুলো কিন্তু ফিরে আসতে সময় লাগছে, ওগুলো থাকবে। সো প্রাথমিকভাবে আপনাকে, আর একটা হলো সোশ্যাল এনভায়রনমেন্টাল, কেন বলছি, অন্তত বাধ্য হয়ে হলেও সারা পৃথিবীর গ্লোবাল কমিউনিটি আমরা সবাই তো বলার চেষ্টা করছি যে সোসাইটি ডিজায়ারেবল, এনভায়রনমেন্টালি ডিজায়ারেবল প্রোডাক্টগুলো ওইদিকে ইনভেস্টমেন্ট করা দরকার। আমি একটা ডেটা শেয়ার করি আপনার সাথে, সারা পৃথিবীর যে স্টাডি আমাদের করার কথা, সাউথ এশিয়ার লোকজনের করার কথা, ও ডেভেলপ কান্ট্রির লোকজন করছে, স্টিগলিজের ডেটা। এটা হলো অক্সফোর্ড ইউনিভার্সিটি একটা ইনফরমেশন হলো, ওনারা এস্টিমেট করেছেন লং টার্মে ডেভেলপিং কান্ট্রির জন্য লং টার্মে কোন ধরনের প্রজেক্টগুলোর ইকোনমিক, সোশ্যাল এবং এনভায়রনমেন্টাল রিটার্ন হাইয়েস্ট। এবং ওনারা এস্টিমেট করেছেন রুরাল প্রজেক্ট, যেগুলো এনভায়রনমেন্ট এবং সোশ্যাল ইন্টারেস্টকে অনার করে করা হয়, সেগুলো লং টার্ম রিটার্ন ম্যাক্সিমাম। তা আমরা তো গ্রামের কথা ভাবা বন্ধ করে দিচ্ছি, আমরা তো শহরের দিকে সব চালছি। গ্রাম থেকে শহরের দিকে টাকা আসে, ডিপোজিট ওখান থেকে কালেক্ট করে নিয়ে চলে আসে। অলরাইট, দেন ইন্টারনাল ক্যাপাসিটি অ্যাডজাস্টমেন্ট উইথ দ্য চেঞ্জ, অবভিয়াসলি যেটা আমি আগেও বলেছি, ওখান থেকে পিক করা যে আপনাকে ক্যাপাসিটি ইন্টারনাল ক্যাপাসিটি ডেভেলপমেন্টে কাজ করতে হবে। শো রেজিস্ট্যান্স অন প্রফিট টার্গেট অ্যান্ড থিঙ্ক লং রান, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই সময়টাকে একটা ইনভেস্টমেন্ট পিরিয়ড হিসেবে দেখা সবার জন্য, যে এই সময় ভাই আমার লাভের চিন্তা বন্ধ, এই সময় আমি ইনভেস্টমেন্ট করছি। আর একটা থিঙ্ক আফটার 1 ইয়ার 2 ইয়ার, সেই ভাবটা যদি আমার না নিয়ে আসে, এখনই লাভ নাই কেন, লোকজনকে ছাঁটাই করে দিলাম, সব বাদ দিয়ে দিলাম, হ্যাঁ, এটা ব্যাংকের কাছে আমরা আশা করি, অন্যের কাছে আশা করি, আমার নিজের ফার্মের কি অবস্থা। সো দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাও আপনাকে অবশ্যই এই পরিস্থিতিতেও ওয়ার্স্ট এবং বেস্ট কেস সিনারিও কিন্তু এস্টিমেট করতে হবে, যে যদি নেগেটিভ হলে কোথায় যাব, পজিটিভ হলে কোথায় যাব, এই যে প্ল্যানিং, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর একটা হলো, আপনি কিন্তু ব্যাংকের সাথে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের সাথে, লোন তো দরকার নাকি, ট্রাস্টওয়ার্দি রিলেশনশিপটা মেনটেন করেন, যোগাযোগটা রাখেন, ভাই এটা করছি, এটা করবো কিনা, এটা করলে লোন পাওয়া যাবে কিনা, এই যে যোগাযোগটা মেনটেন করা, ট্রান্সপারেন্ট, যে আমি টাকা ফেরত দিতে পারছি না, বাট এই যে এইভাবে দেবো, এখান থেকে দিচ্ছি, ওনাকে বিশ্বাস করতে হবে যে আমি টাকা ফেরত দিতে পারি। সো এই কমিউনিকেশনটা যদি আপনি মেনটেন না করেন, তাহলে কিন্তু ব্যাংক আপনার উপর কনফিডেন্স পাবে না, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আপনার উপর কনফিডেন্স পাবে না। সাপ্লাই সাইড বলতে ইনস্টিটিউশনের কথা বলছি, আমরা স্টিল উই আর ইন ফেভার অফ, এখনো কিন্তু ইট ইজ দ্য টাইম ফর এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট। তার মানে কি, এই সময় বোর্ড মেম্বারও রিস্ক ম্যানেজমেন্ট টিমের পার্ট, সবাই এভরিডে তারা চান যে প্রতিদিন কোন ডেভেলপমেন্ট হচ্ছে, আই মাস্ট নো ইট।
আমার জানা দরকার। সুতরাং এইটা এখনো এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্টের সময়, কোন দিকে যাচ্ছে, পরিবর্তিত হচ্ছে, সবাই কালেকটিভ এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট। এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট আমরা যখন যখন বিপদে পড়ি তখন মনে পড়ে যে এটা করা দরকার, আমরা বলি এমনি এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট। আসলে এই ধরনের যে প্র্যাকটিস গুলো আমরা অ্যাডপ্ট করি না, যে আগের ক্রাইসিসের সময় একবার মনে করেছিলাম, আবার এখন আমরা মনে করছি, বাট দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কালেকটিভলি সবার ইনভলভমেন্ট থাকা। সাপোর্টিং পলিসি মেকারস, আপনাদেরকে পলিসি মেকারকে সাপোর্ট করতে হবে ফর ইউর সেক, আপনাকে বেঁচে থাকতে হলে। ভাই আপনি যদি পলিসি মেকারকে সাপোর্ট না করে ওই একটা হলো যে মানি ইনজেকশন না করেন, এসএমইদেরকে সাপোর্ট না করেন, একটা সেন্ট্রাল ব্যাংক থেকে যেটা রিসেন্টলি ডিক্লেয়ার করা হয়েছে, একটা গ্যারান্টি তো এসছে, তাই না, ক্রেডিট গ্যারান্টি। ক্রেডিট গ্যারান্টির জন্য আমরা কিন্তু চাচ্ছি যে ক্রেডিট গ্যারান্টিটা খুব পজিটিভলি কাজ করবে। অনেকে বোধহয় মনে করেন যে ক্রেডিট গ্যারান্টিটা এখনো ব্যবহার শুরু হয়নি। লেট মি টেল ইউ, সেন্ট্রাল ব্যাংকের ইনফরমেশন হলো যে লোনগুলো আপনি দিয়ে ফেলেছেন সেগুলো কিন্তু ক্রেডিট গ্যারান্টির আওতায় আছে। যে লোনগুলো দিচ্ছেন, দিয়ে ফেলেছেন, এটা ডিক্লারেশনের আগেও যেটা দিয়েছেন, ঠিক আছে, এখন যেগুলো দিচ্ছেন আর কি, এই ফান্ড থেকে যেটা দিচ্ছেন সবই কিন্তু ক্রেডিট গ্যারান্টির আওতায়। এটা কিন্তু সেন্ট্রাল ব্যাংক ডিক্লেয়ার করেছে। সুতরাং আপনি স্মুথলি এটা দিতে পারেন। আবার অনেক সময় গ্যারান্টি থেকে অন্য ধরনের মিসইউজ হয়, সেটাও আমরা সবসময় ভালো বুঝি। গ্যারান্টির আবার অন্য ধরনের নেগেটিভ ইমপ্লিকেশন আছে, সেটাও যেন না হয়, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো পলিসি মেকারকে সাপোর্ট যদি না করেন তাহলে কিন্তু পলিটিক্যাল মানে পলিসি ব্যাকল্যাশের সেই ভয় আমাদের সবার মাথায় থাকা উচিত, যে তারপরে কিন্তু কতদিন এটা চলবে আমরা জানি না। এখন যদি পলিসি মেকারকে সাপোর্ট না করি, যখন বিপদে পড়বো কার কাছে যাবো বলেন? দিস আর হাইলি রেগুলেটেড ইনস্টিটিউশন, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। তো আমাদের কিন্তু তার কাছেই যেতে হবে। সুতরাং আমরা ওই ফ্লোতেই বোধহয় থাকাটা সবচেয়ে রাইট কাইন্ড অফ অ্যাপ্রোচ, পজিটিভ অ্যাপ্রোচ। টেকনোলজি অ্যাডপশন, টেকনোলজি যদি অ্যাডপ্ট না করেন, এখন টেকনোলজি ড্রিভেন প্রোডাক্ট যদি না করেন, চিন্তা করেন, তাহলে কিন্তু কোনো উপায় নাই আমাদের। তেমন এখন কিন্তু আমরা ভাবছি যে যেটা যে স্পিডে চলছিল এজেন্ট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, এখন কিন্তু এজেন্ট ব্যাংকিং, ট্রু ব্যাংকিং। মোবাইল ব্যাংকিং তো আর শুধুমাত্র পেমেন্ট, এজেন্ট ব্যাংকিং আসলে ট্রু ব্যাংকিং। এটা যদি রিয়েলি আমরা সত্যিকার অর্থে নিয়ে যেতে পারি, এখন 4-5টা ব্যাংক খুবই অ্যাক্টিভ, বাট এটা যদি রিয়েলি আমরা রুরাল এলাকায় নিয়ে যেতে পারি, এটা যদি সত্যি কাজ করে এজেন্ট ব্যাংকিং, তাহলে কিন্তু হয়তো অনেক কস্ট ইফেক্টিভ সার্ভিস, টেকনোলজি ড্রিভেন সার্ভিস আমরা অফার করতে পারবো। এটা একটা হিউজ পটেনশিয়াল এরিয়া, এটা কোভিড-19 সিনারিওতে স্ট্রংলি বেড়ে এসছে। দেন ইকোনমিক, সোশ্যাল এবং এনভায়রনমেন্ট ডিজায়ারেবিলিটি। আমরা তো মনে করি এখন ব্যাংকিং মানে গ্রিন ব্যাংকিং হওয়া দরকার। আগে বলতাম গ্রিন ব্যাংকিং একটা ডিপার্টমেন্ট, আলাদা পার্ট। এখন আমরা মনে করি ভাই ব্যাংকিং মানে গ্রিন হতে হবে। দ্যাটস দ্য আইডিয়া। বিকজ যদি রিয়েলি কোভিড-19 নিয়ে ভাবি, অবশ্য আমাদের আগের ক্যারেক্টার বলে যে আমরা কোনোদিন অত লং টার্মে ভাবি না, যতদিন বিপদ থাকে ততদিন মনে হয় এরপরে ভালো হয়ে যাব, বিপদ শেষ হলে আবার আমরা আগের জায়গায় ফেরত আসি। সেই ট্রেন্ড বলে না যে আমরা ইকোনমিক, সোশ্যাল মানে এনভায়রনমেন্টাল ডিজায়ারেবিলিটি গুলোকে রাইটলি অ্যাপ্লাই করব। সো ওটা যদি না করি, দেন উই হ্যাভ টু রেডি ফর অ্যানাদার কোভিড-19। ইন্টারনাল ক্যাপাসিটি অ্যাডজাস্টমেন্ট, আমাদের প্রচুর অ্যাডজাস্টমেন্টের ট্রেনিং, ক্যাপাসিটি ডেভেলপমেন্টে ইনভেস্টমেন্ট করতে হবে। দ্যাট অলসো অ্যাপ্লিকেবল ফর সাপ্লাই সাইড। এগেইন ইনভেস্টমেন্ট পিরিয়ড, আমরা ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনকে চাচ্ছি এই সময় প্রফিট করার দরকার নেই, প্রফিটের চিন্তা বাদ দেন আপনি এই সময়, ঠিক আছে? এই সময় যদি প্রফিটের চিন্তাটা বাদ দিতে পারি, নিজেকে বাঁচাতে পারি, তাহলে তো সামনের দিনে আমাদের প্রফিট চলে আসবে। আপনি আপনার দিক থেকেও ট্রান্সপারেন্সি মেনটেন করবেন। ট্রান্সপারেন্সি মেনটেন করবেন কার সাথে? ক্লায়েন্টের সাথে এবং রেগুলেটরের সাথে। এই ফেজ হয়ে পার হচ্ছে, আমি এইভাবে পার হচ্ছি। সো রেগুলেটরের কাছ থেকে প্রোটেকশন পাওয়া দরকার, ক্লায়েন্টও আমার উপর কনফিডেন্স পায়, ক্লায়েন্টের সাথে আমি যোগাযোগ করছি, কমিউনিকেশন করছি। আর অবশ্যই ভেরি ইম্পর্টেন্টলি এসএমই, ছোটদের বড়দের মতো ট্রিট করলে ওনারা কোনোদিন আপনার কাছে যেতে পারবে না। দে মাস্ট বি ট্রিটেড ডিফারেন্টলি, তাদেরকে আলাদা আলাদাভাবে ট্রিট করতে হবে। আমরা পলিসি লেভেলে যে সমস্ত এই এসএমই, এগ্রি, ইনক্লুশন যেগুলোর নাম বলি, তার মানে দে নিড স্পেশাল কাইন্ড অফ ট্রিটমেন্ট। তারা স্পেশাল ট্রিটমেন্ট না পেলে তারা কখনো দাঁড়াতে পারবে না, তাদের দে নিড সাপোর্ট। অ্যান্ড ফাইনালি অ্যাজ এ হোল ফিউচার পলিসি অ্যাপ্রোচ যদি আমরা চিন্তা করি, যদি পলিসির কথা বলছি, এটা তো ইনস্টিটিউশন লেভেলে বলেছি, পলিসি অ্যাপ্রোচ আমাদের অন্তত ইকোনমি ঘুরে দাঁড়ানো পর্যন্ত আওয়ার অ্যাজ এ হোল ফাইন্যান্সিং অ্যাপ্রোচ হ্যাজ টু বি ইম্প্যাক্ট ফান্ড অ্যাপ্রোচ। ইয়েস, আমি কোন জায়গাটা বাছাবাছির চেষ্টা করব, সোশ্যাল ইম্প্যাক্ট কিরকম, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট কিরকম, আদারওয়াইজ টাকাটা ইজিলি যেতে হবে ইম্প্যাক্ট ফান্ডের যে অ্যাপ্রোচটা, ফান্ডিং এর সময় এই অ্যাপ্রোচটা যদি আমরা অ্যাজ এ হোল ফাইন্যান্সিং এ নিয়ে আসি, ঠিক আছে? দেন টেকনোলজি কিন্তু নর্মাল লেন্ডিং, এই যে আমাদের যে ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে আমাদের, আমি আগেই বলেছি ভেঞ্চার ফান্ড, এটা ওইভাবে বিদেশি কিছু ফান্ডিং হয়েছে আমাদের দেশে খুব স্ট্রংলি, আমরা এটা আমাদের দেশে এখনো পপুলারাইজ করতে পারিনি। সেখানে ওই পলিসি সাপোর্টটা লাগবে টেকনোলজিকে যদি রিয়েলি প্রমোট করতে চান। এবং আপনি যদি দেখেন যে টেকনোলজি কেন সমস্ত ফাইন্যান্সিয়াল প্রোডাক্টে আমরা অ্যাপ্লাই করতে পারছি না, তাহলে দেখবেন যে
পলিসি সাপোর্টের ক্ষেত্রে অনেক ধরনের গ্যাপ এখনো আছে, আমাদের দেশে আছে, সারা পৃথিবীতে আছে। আবার এটাও ঠিক যে পলিসি মেকাররা এরকম না যে আপনি বললে সাথে সাথে ট্রান্সফর্ম করে চলে গেলেন, সেখানে অনেক ধরনের রিস্কও আছে, সেই ধরনের ঝুঁকিও আছে। সুতরাং দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা হলো যে ব্যাংক কিন্তু স্পেশাল ট্রিটমেন্ট ভালনারেবলকে তখনই দেবে যদি পলিসি সাপোর্ট পাওয়া যায়। তো সেটা পলিসি সাপোর্ট থেকে আসতে হবে। বাংলাদেশের স্পেশালি গ্রিন বলেন, এসএমই বলেন, এগ্রি বলেন, এগুলো সব পলিসি ড্রিভেন আমাদের দেশে। এগুলো সব মার্কেট ইনসেন্টিভ নাই, এগুলো সব পলিসি ড্রিভেন, এগুলো সব গভর্নমেন্ট ড্রিভেন। সো আলটিমেটলি সেটা কন্টিনিউ করতে হবে, স্ট্রংলি আসতে হবে। এবং ফাইনালি সোশ্যাল, এনভায়রনমেন্ট অ্যান্ড লং টার্ম রিটার্ন। আমরা শর্ট টার্মে একটু কম কম ভাবি, ব্যালেন্স করতে হবে অবভিয়াসলি। একেবারে শর্ট থেকে জাম্প করে লং এ জীবনে যাবো না, আমরা যাই না, আমরা এরকম না। সো শর্ট টার্ম এবং লং টার্মের মধ্যে যে ব্যালেন্সিং, উই হ্যাভ টু গো অন উইথ দিস। থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you very much, Dr. Habib. It was a very wonderful presentation as always. So আমরা অনেক কোয়েশ্চেন পাচ্ছি, আমি চলে যাব কোয়েশ্চেন অ্যান্সার সেকশনে। তো প্রথমেই যে প্রশ্নটা আমরা পেয়েছি সেটা হচ্ছে আমাদের একজন পার্টিসিপেন্ট, ওনার নাম উল্লেখ করেনি, উনি জানতে চাচ্ছেন হোয়াট আর দ্য ইম্প্যাক্ট অন দ্য লেদার, কেমিক্যাল অ্যান্ড পাওয়ার সাপ্লাই সেক্টর অফ বাংলাদেশ। হাবিব স্যারের কাছে আছে এই প্রশ্নটা। What are the impact of leather? Leather, chemical and power supply sector of Bangladesh. দেখেন, পাওয়ার সাপ্লাই সেক্টর, প্রথম কথা হলো লেদারে এক্সপোর্ট সেক্টর আমাদের অন্য সেক্টরের মতো, কিন্তু ওখানে অর্ডার ক্যান্সেলেশন হয়েছে, আমরা এফেক্টেড হয়েছি। আমাদের যে অনেক লেদার কিন্তু আমরা কিছু কিছু লেদার কিন্তু আমরা চায়না থেকে র মেটেরিয়ালও ইম্পোর্ট করতাম লেদার, যদিও আমরা এক্সপোর্ট করতাম চায়না থেকে। তো লেদার সেক্টরে ডিসরাপশন হয়েছে, কিন্তু লেদার সেক্টরে কিন্তু উই আর কামিং ব্যাক। তবে ইয়েস, আপনার এই ঈদের সময়ে বা অন্য সময়গুলোতে এই চামড়া কালেকশন থেকে শুরু করে এই জায়গাগুলো কিন্তু খুব স্মুথলি এবার হয়নি, সেই প্রবলেমগুলো কিন্তু আমরা ফেস করছি। বাট আমার মনে হয় লেদার সেক্টর ইজ কামিং ব্যাক, সেটা কিন্তু ব্যাক করছে। আমাদের অন্য এক্সপোর্টের এরিয়ার মধ্যেও কিন্তু লেদার সেক্টর ইজ কামিং ব্যাক। আমরা তো বলি পাওয়ার সাপ্লাই অ্যান্ড অল দোজ, এগুলো তো ইলেকট্রিসিটি, পাওয়ার সাপ্লাই অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার, এগুলো তো সময় এখন, এগুলো আর খারাপ করবে কি? টেম্পোরারিলি অনেক ধরনের ডিসরাপশন হয়েছে, আমরা তো মনে করি এগুলোই সামনের দিনের সবকিছু। সো এগুলো টেম্পোরারিলি অনেক ধরনের ডিসরাপশন হয়েছে, বাট এগুলো তো সামনের দিনের আমাদের ইকোনমিতে যদি বলেন কোন জায়গায় আমাদের প্রবলেম আছে, তার মধ্যে যে জায়গাগুলো জরুরি সামনের দিনে, তার মধ্যে তো একটা হলো পাওয়ার সাপ্লাই। ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কোনো সন্দেহই নাই। সো পরের প্রশ্নটা আছে মিসেস সুমনের কাছে। তো এটা প্রীতি জিজ্ঞেস করেছেন, উনি আছে চিটাগং থেকে। উনি বলছেন, ডাজ ইন্ডিয়া হ্যাজ টেকেন এনি স্টিমুলাস প্যাকেজ টু হেল্প এসএমই ইনভেস্টার্স ইন investors, and what are the impact you have been seen in the? আচ্ছা, হ্যাঁ, তো হ্যাঁ, ডেফিনেটলি যেটা আমি বলছিলাম যে প্রত্যেকটা whenever there is a difficult scenario, যেমন এখন প্যান্ডেমিকে, বা যেমন বাংলাদেশ গভর্নমেন্ট স্টেপস নিয়েছেন, তেমনি অবভিয়াসলি দেয়ার হ্যাজ বিন আ লট অফ স্টেপস দ্যাট দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ অলসো টেকেন। কিছুটা ডাইরেক্ট সাবসিডি দেওয়া হয়েছে ফর ইন্ডিভিজুয়ালস, কিছুটা রেশনস দেওয়া হয়েছে, এগুলো হচ্ছে ইন্ডিভিজুয়ালসদের। As far as SME is concerned, small business is concerned, অনেক পলিসি প্রোগ্রামস ইনিশিয়েটেড হয়েছে, যেটা মেন সেটা হচ্ছে যে এডিশনাল ফাইন্যান্সিং টু SMEs, তার উপর একটা ক্রেডিট গ্যারান্টি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দিচ্ছেন। So government of India is giving a 10% up to 10% of the existing loan limits that will be guaranteed by the government of India. এটা আপনার আপ টু অ্যান অ্যামাউন্ট অফ 3 লাখ ক্রোর ইন্ডিয়ান রুপিজে 3 লাখ ক্রোর অব্দি গভর্নমেন্ট গ্যারান্টি দিচ্ছেন। এবং এর ইয়েতে সুবাদে কিছু কিন্তু SMEs have already drawn this additional loan, and banks have also sanctioned. তো এই একটা বেনিফিট কিন্তু আমাদের ইন্ডিয়ান SMEs রা is available, and some of them are availing it also. গভর্নমেন্ট একটা গ্যারান্টি দিচ্ছে for the additional limits. So Sumarer kache second question সেটা হচ্ছে, which sector of India is badly affected and what key measures are taken by Indian government to recover that sector? Actually, Sharmin. Okay. তো এর উত্তর হচ্ছে যে the answer to this is যে আপনি যদি দেখেন among the main sectors হচ্ছে ধরুন the real estate sector আর retail sector. Retail is definitely a big impact.
আর আপনার এভিয়েশন একটা সেক্টর, এভিয়েশন মানে ধরুন যারা প্লেন প্রাইভেট সার্ভিসেস করছে তারাও অনেকটা ইম্প্যাক্টেড হয়েছে। নাও স্পেসিফিক সেক্টরের জন্য কিন্তু গভর্নমেন্ট এক্সেপ্ট ফর এসএমএস যেটা আমি বললাম স্মল বিজনেসের জন্য কিন্তু ডাইরেক্ট কিন্তু প্যাকেজ এখন অব্দি গভর্নমেন্ট কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট কিছু নেননি, কোনো স্পেসিফিক প্রোগ্রামস এখন আসেনি, ভবিষ্যতে আসতে পারে। There is something that the government probably will do for some sectors. Some stimulus may come, but when it will come, we don't know. But one thing they have done is through RBI, এরা কিন্তু একটা রিস্ট্রাকচারিং প্যাকেজের একটা সুবিধা করে দিচ্ছেন। তো রিজলিউশন একটা ওয়ান টাইম, যেটা আমি বলেছি যে ওয়ান টাইম রিস্ট্রাকচারিং ফ্রেমওয়ার্ক ইজ বিং এস্টাবলিশড, যার সুবিধাটা নিতে পারবেন যাদের ইম্প্যাক্টেড মোর, অ্যাজ আই সেড, যে রিটেল সেক্টর, মাল্টিপ্লেক্স ফর এক্সাম্পল, যারা ধরুন বড় বড় মাল্টিপ্লেক্স সেট আপ করেছেন যেখানে রিটেল গুডস আর সোল্ড, তো তারা ভীষণভাবে ইম্প্যাক্টেড হয়েছে। এবং এইসব জায়গায় রিয়েল এস্টেট অলসো, they will all see that restructuring benefit come to them. So banks will extend support through restructuring, সেটা বলতে পারেন, but otherwise direct কোনো subsidy but direct benefit from the government is yet to come to the sectors. Mr. Khalid, CRM Department, IDLC, উনি কোয়েশ্চেন করছেন ডক্টর হাবিবকে। ওনার প্রথম প্রশ্ন হচ্ছে, on which SME businesses should Bangladeshi banks and NBFCs focus now for lending? যেমন আমি আসলে কোনো সেক্টরের নাম নিতে চাই না, এটা খুব আইডিয়ালও না যে কোনো সেক্টরের নাম নেওয়া, বাট অবভিয়াসলি একটা ইন্ডিকেশন তো আমরা সবসময় দিচ্ছি যে এখন ইমিডিয়েটলি সবচেয়ে সেফ জায়গা হলো যেটার সাথে টেকনোলজি ট্যাগ আছে, নাম্বার ওয়ান, আর নাম্বার টু হলো এটা যেন নেসেসারি প্রোডাক্টের কাছাকাছি হয়, যেটা প্রয়োজন আছে, লাইফ সেভিং প্রয়োজন আছে, এগুলো কখনো যাবে না। সো আলটিমেটলি যদি বলেন প্রেফারেন্স, বাট আমরা কিন্তু চাইবো যে একেবারে সেক্টরের নাম নেওয়া, এই সেক্টরে লোন দেবেন, এটা বলার আসলে কোনো সুযোগ নাই যে স্পেসিফিক্যালি এই সেক্টর, হ্যাঁ স্পেসিফিক না স্পেসিফিক। আচ্ছা, ওনার দ্বিতীয় প্রশ্নটা ছিল, হোয়াট ইজ দ্য লাইকলি পোস্ট কোভিড সিনারিও ফর রিয়েল এস্টেট সেক্টর অফ বাংলাদেশ? দেখেন, রিয়েল এস্টেট, আমি যেটা পার্সোনালি মনে করি, রিয়েল এস্টেট সেক্টর একটা এমন সেক্টর যেটা মানে আমি সেই সেন্সে রিয়েল এস্টেট বলছি, আমাদের দেশে যে সমস্ত রিয়েল এস্টেট কোম্পানি, এটা কিন্তু অবশ্যই এই বুস্টটা হবে, বাট ইট মে টেক টাইম এ বিট, এটা একটু হয়তো সময় নেবে। আপনি দেখবেন এখনো কিন্তু বাংলাদেশের অ্যাজ এ হোল জেনারেল একেবারে নেসেসারি প্রোডাক্টগুলো ছাড়া অন্য জায়গাগুলো যে কোনো প্রোডাক্টের কনজাম্পশন ডিমান্ড কিন্তু ওইভাবে ফেরত আসেনি। সো ইট উইল টেক টাইম এ বিট। যেগুলো জিনিস আমাদের লাইফের সাথে জীবনের সাথে সরাসরি সম্পর্কিত না, আমারও গাড়ি কেনা, আমার ফ্ল্যাট কেনা, আমার ডিস কেনা, আপনি দেখবেন আমরা সবকিছু যে কোনো কারণেই হোক একটা অনিশ্চয়তার কারণে একটু পোস্টপোন করেছি, বাট ডেফিনেটলি এগুলো এমন জিনিস আমরা এগুলো সরতে পারি না, এগুলো আমরা অবশ্যই ফেরত আসবে, এগুলো ফেরত আসবে, বাট একটু সময়ের ব্যাপার। এটা এমন একটা সেক্টর যেটা হয়তো ইট উইল টেক টাইম এ বিট, বাট ইট উইল কাম ব্যাক ডেফিনেটলি। So, এরপরে কোয়েশ্চেনটা ওপেন কোয়েশ্চেন টু বোথ দ্য প্যানেলিস্টস। মিস্টার এমডি নুরুল হক জানতে চাচ্ছেন, what we need to know how the rating companies can overcome from the pandemic situation. রেটিং কোম্পানি, আচ্ছা রেটিং প্রশ্নটা যদি ঠিক বুঝে থাকি, তার ইফ আই হ্যাভ আন্ডারস্টুড ইট রাইট, যে রেটিং কোম্পানির বিজনেসের উপর কি প্রভাব পড়ছে, ইফ দ্যাট ইজ দ্য কোশ্চেন। যে ন্যাচারালি যখন একটা ইকোনমিক ডাউনটার্ন হচ্ছে, ন্যাচারালি দ্য কোম্পানিজ অলসো, দিস ইজ নট ওয়ান অফ দেয়ার প্রায়োরিটি। রেটিং করানো, অ্যাসেসমেন্ট করানো, ক্রেডিট অ্যাসেসমেন্ট ইজ নট এ ভেরি হাই প্রায়োরিটি ফর এনি কোম্পানি। তো ন্যাচারালি যখন এই ধরনের একটা সমস্যা হয়েছে, তখন there is a decline in business in India. All the rating agencies are seeing a downturn which will be there in the current year. Probably across the world এটা হবে। কিছুটা ডিফারেন্স হচ্ছে ধরুন গ্লোবাল যে কোম্পানিজ গুলো, সেখানে কিন্তু সিচুয়েশনটা অন্যরকম। দ্য রিজন ইজ যে বন্ড মার্কেট, বন্ডসে প্রচুর টাকা তোলা হয়। এই বিকজ অফ দিস প্যান্ডেমিক একটা ইজি মনিটারি এনভায়রনমেন্ট হয়েছে অল ওভার দ্য ওয়ার্ল্ড, ইউরোপ, ইউএস, এবং বন্ড মার্কেটে অ্যাক্টিভিটি অনেক বেড়ে গেছে। তার একটা কারণ হচ্ছে বন্ড yields have come down, the interest cost has come down for good corporates, so they're taking it as an opportunity to raise money. পয়সা কিন্তু অনেক লার্জ কোম্পানিজ গ্লোবালি অনেক পয়সা তুলছে এবং দে আর রেজিং মানি থ্রু ডেট, এবং এইটার জন্য গ্লোবাল রেটিং এজেন্সিজ যে যদি কথা বলেন, দে আর ইন এ ডিফারেন্ট পজিশন, দে আর বেনিফিটিং।
But as far as local rating agencies are concerned, there is a problem, there is a challenge. They are facing problems. Bank credit কমে যাচ্ছে আমাদের ইন্ডিয়াতে, ফর এক্সাম্পল ব্যাংক লোন রেটিং হয়, ব্যাংক লোনের রেটিং হয় আন্ডার বেসেল 2 রিকোয়ারমেন্ট। সেই ব্যাংক লোন রেটিং এর রিকোয়ারমেন্টটাও কিন্তু কমে যাচ্ছে, বিকজ ব্যাংক ক্রেডিট ইটসেলফ, যেমন ডক্টর হাবিব বললেন যে দের ইজ ব্যাংক ক্রেডিট গ্রোথ যদিও 6-7, এখানে ইন্ডিয়াতে 5% মতন ব্যাংক ক্রেডিট গ্রোথ হচ্ছে। গভর্নমেন্ট ইজ ট্রাইং টু ইনক্রিজ ইট, কিন্তু এখন অব্দি ব্যাংকরা সেই কলটা নিতে পারছেন না সেরকম ভাবে। ক্রেডিট অ্যাভার্সন যেটা আমরা বলি, দ্যাট হ্যাজ কাইন্ড অফ কিকড অফ। তো এই যেখানে গভর্নমেন্ট গ্যারান্টি দিচ্ছেন সেখানে হয়তো একটু লেন্ডিং হচ্ছে, তাই 5-6% এর বেশি আমরা ক্রেডিট গ্রোথ দেখতে পারিনি, এবং এটার ইম্প্যাক্ট কিন্তু রেটিং কোম্পানিজ এর মধ্যে হচ্ছে। দ্যাট ইজ বিং ফেল্ট, ইয়েস। সো এরপরের কোয়েশ্চেন, থ্যাংক ইউ সুমন। এরপরের কোয়েশ্চেনটা করেছেন মিস গুঞ্জন। তো উনি জানতে চাচ্ছেন, ক্যান সাম প্যানেল শেয়ার পার্সপেক্ট ফর দ্য ফুড প্রাইস অফ বাংলাদেশ ইন পোস্ট কোভিড কনটেক্সট? ফুড প্রাইস, বাংলাদেশের ফুড প্রাইস। ফুড প্রাইস, ও আমাদের ফুড প্রাইস কিন্তু এই মুহূর্তে আমরা কিন্তু আপনি ইনফ্লেশনই তার রিফ্লেকশনটা পাবেন। আমরা কিন্তু বাংলাদেশে কিন্তু ফুড প্রাইস মোটামুটি গভর্নমেন্ট কিন্তু একটা জায়গায় আমি তো বলবো সফলতার সাথে একটা জিনিস করছে, সেটা হলো আমরা ফুড প্রাইসটাকে, কারণ ইনফ্লেশনে কিন্তু যে পরিমাণ ওয়েট ফুডে দেয়া থাকে এটা অন্য কোনো জায়গায় দেয়া থাকে না, ইনফ্লেশন থেকে আপনি ওই জিনিসটাই পেতে পারেন মোটামুটি ডিরেক্টলি। তো আমার মনে হয় যে এই ফুড ইনফ্লেশনের ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু বেশ ভালোভাবেই সফল হয়েছে। ইয়েস, এখন আপনি দুই একটা প্রোডাক্টের নাম বললে হবে না, পেঁয়াজের কি হচ্ছে আর অমুকের কি হচ্ছে আর তমুকের কি হচ্ছে, দ্যাট কুড বি, বাট অ্যাজ এ হোল ফুড বলতে আমি যা বুঝি একেবারে, তো সেক্ষেত্রে এগুলো টেম্পোরারি সিচুয়েশন ঘটে, বাংলাদেশে ঘটছে, বাট অ্যাজ এ হোল আমি মনে করি ফুড ইনফ্লেশন হ্যান্ডেল করার ব্যাপারে কিন্তু বাংলাদেশ সরকার যথেষ্ট সফলতার পরিচয় দিয়েছে, এবং আমার মনে হয় না এটা কোনো বড় প্রবলেম হবে আমাদের দেশে, আমি মনে করি না এটা। যদিও ফ্ল্যাটের কারণে আমরা কোনো জায়গায় আমরা হয়তো ভয় পাচ্ছি, অ্যাফেক্টেড হচ্ছি, এরপরে উই হ্যাভ গট অ্যাম্পল ফুড, আমরা সেগুলো স্টোরও ঠিকভাবে এখনো করতে পারছি না, উই হ্যাভ গট অ্যাম্পল। এটা ডেফিনেটলি একটা লাইটার নোটে একটা কথা বলি, এই ইন্ডিয়াতেও কিন্তু ফুড প্রোডাকশন ইজ অ্যাডিকুয়েট, এবং গত 2 বছর ধরে দ্য রেইনফল হ্যাজ বিন গুড, ফুড প্রোডাকশন ইজ গুড। কিছুটা ডিস্ট্রিবিউশন সাপ্লাই চেনের প্রবলেম হয়েছে, তার জন্য ফুড ইনফ্লেশন একটু বেড়েছে ইন্ডিয়াতে। ইট হ্যাজ গন আপ ইন দ্য লাস্ট ফিউ মান্থস, এটা প্যান্ডেমিক রিলেটেড। আমাদের ধারণা, অ্যাজ ডক্টর হাবিব সেড, ইন বাংলাদেশ ওরকমই এখানে ফুড ইনফ্লেশনটা কিন্তু সেরকম ভাবে বাড়ার কথা নয়, ডিস্ট্রিবিউশনটা নর্মালি হয়ে গেলে সেটা নর্মালাইজ হয়ে যাবে। একটা অনলি ইন্টারেস্টিং থিং হচ্ছে যে রিসেন্টলি অনিয়ন্স, মানে পেঁয়াজ, আপনারা কি বলেন জানি না, অনিয়ন প্রাইস, অনিয়ন, হ্যাঁ, তো অনিয়নটা কিন্তু হঠাৎ একটা ইররেগুলার রেনফল হয়েছে কিছু সার্টেন এরিয়াস, মানে এক্সেস রেনফলের জন্য কিছু স্টেটস, সাউদার্ন স্টেটে প্রোডাকশনটা হয়নি, এবং সেই জন্য ইন্ডিয়ান গভর্নমেন্ট অনিয়ন এক্সপোর্ট বন্ধ করে দিয়েছে, এবং তার বোধহয় একটা ইম্প্যাক্ট কিছুটা বোধহয় বাংলাদেশেও যায়, সেই জন্য বোধহয় সেটার বোধহয় কিছুটা ইম্প্যাক্ট অনিয়নে হতে পারে, বাট নট অ্যাক্রস অল ফুড প্রোডাক্টস। এক্স্যাক্টলি। সো এরপরে মিস্টার আলী সাবেদ, উনি হচ্ছে কিছু ডেটা শো করেছেন এবং সেটা করে জিজ্ঞেস করছেন, ডাজ দিস ইন্ডিকেট দ্যাট COVID-19 প্যান্ডেমিক ক্রাইসিস হ্যাজ মেড richer more richer and poorer more poor? আলী সাবেদ আমার মনে হয় ইন্সপায়ার্ড আলী সাবেদ আমাদের, উনি খুব ভালো বন্ধু একজন, মিস্টার আলী সাবেদ। তো এবং প্রবাবলি এই ইস্যুটা কিন্তু আই টকড অ্যাবাউট দিস, উনি ইজ নট বাংলাদেশি, উনি বাংলাদেশি নন। আমরা এই কথাটা কিন্তু আমাদের স্লাইডে আমি এনেছি, যে ডিপোজিটের যে ব্যাপারটা, এক্স্যাক্টলি আই মেইন দ্যাট, সেটাই আমি মিন করেছি যে অ্যাজ এ হোল টোটাল ডিপোজিট বেড়েছে। এটা কিন্তু বাংলাদেশের ইস্যু না, ধনী, এটা সারা পৃথিবীর সমস্যা। ওই যে ধনীরা সবচেয়ে কম এফেক্টেড হয়, ফেরত আসতে সময় লাগে, এক্স্যাক্টলি দ্যাট ইজ হ্যাপেনিং। ডিপোজিট বাড়ছে, তার মানে গরিবেরও ডিপোজিট বাড়ছে মনে করার কোনো কারণ নাই। যখন ডিফ্লেশন হয়, জিনিসপত্রের দাম কমে, গরিবের ঘরে টাকা থাকে না, ধনীর ঘরে থাকে, এটা তো নতুন কোনো ইস্যু না, ক্যাপিটালিজমের যে সাইড এফেক্ট সেটার থেকে আমরাও বাইরে না। সো আলটিমেটলি এই সিনারিও থেকে গরিবদের ফিরে আসতে সময় লাগবে। এটা মানে কি? মানে সিম্পলি ইয়েস, দে নিড সাপোর্ট, SMEs need support, smallers need support, তাদের স্পেশাল ট্রিটমেন্ট না হলে ওনাদের এগিয়ে আসতে সময় লাগবে। ওই ডিপোজিটের ওই ডেটাগুলো সেটাই ইন্ডিকেট করে যে তাদের সাপোর্ট লাগবে। রাইট। সো আমি যেটা দেখছি যে আজকে আমাদের এখানে বাংলাদেশের বাইরেও অনেক বেশ কয়েকটি দেশ থেকে পার্টিসিপেন্টসরা জয়েন করেছেন, যেমন ইন্ডিয়া থেকে করেছেন, UAE থেকে করেছেন, USA, কানাডা এবং UK। সো সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে আছেন।
সো এর পরের কোয়েশ্চেন যেটা আছে সেটা ওপেন কোয়েশ্চেন, এটা জানতে মিস্টার ইফতেখার করিম জানতে চাচ্ছেন, হোয়াট ইজ দ্য অপিনিয়ন অন মার্জিং আপ weaker banks with stronger ones to mitigate COVID loss in Bangladesh? বাংলাদেশের কনটেক্সটে যদি বলি, তা বাংলাদেশের কনটেক্সটে এই কথাটা এসছে, আমরা বোধহয় নিউজ পেপারে আমি যতটুকু দেখেছি মাননীয় প্রধানমন্ত্রীও এরকম একটা ইন্ডিকেশন দিয়েছেন নিউজ পেপারে এরকম যে ইয়েস উই আর থিংকিং অ্যাবাউট মার্জার। আসলে মার্জারের ইস্যুটা অনেক আগের থেকেই বাংলাদেশে আলোচিত হচ্ছিল যে উইকার ব্যাংকগুলো, আমাদের সেক্ষেত্রে আমাদের অনেক ধরনের আইনগত পরিবর্তনের দরকার। বিকজ আমাদের ব্যাংকের পাইপটা হলো এরকম, ব্যাংক আসতে পারে যেতে পারে না, একদিকে বন্ধ করা আছে। সো আপনি সেইভাবে বড় ধরনের পরিবর্তন দরকার। এটা হলো মার্জ করা, আমাদের আগে দুই একটা যে মার্জারের এক্সাম্পল আছে সেই এক্সাম্পলে যে রেজাল্ট খুবই ভালো এমনটা কিন্তু না, মার্জ করারও বিভিন্ন ধরনের নেগেটিভ জিনিসও আছে। বাট ইয়েস, দিস ইজ ওয়ান অফ দ্য অপশনস, একটা অপশন তো বটে। এর পরবর্তী সময় ওই যে চাদরটা তুলে ফেললে যদি দেখেন ক্লাসিফাইড লোন ইজ হিউজ কোনো একটা প্রতিষ্ঠানগুলো একসাথে, তখন তো আপনাকে একটা অপশন বেছে নিতে হবে, অ্যাকুইজিশন, মার্জার, এই দিকটা। সো দিস ইজ ওয়ান অফ দ্য অপশনস, ইয়েস দিস ইজ ওয়ান অফ দ্য অপশনস। সো এরপরে কোয়েশ্চেনটা মিস্টার সুমানের কাছে, এটা করেছেন মিস্টার আশরাফুল ইসলাম। তিনি জানতে চাচ্ছেন, why civil construction outlook considered to be stable and real estate sector is considered to be weak, and why there is a difference? আচ্ছা, ওকে। তো when আমি যখন সিভিল কনস্ট্রাকশনের কথাটা বলেছি, আমরা যেটা ইন্ডিয়াতে যেটা দেখি, যেরকম ভাবে ডিফাইন করি, সেটা হচ্ছে সিভিল কনস্ট্রাকশন হচ্ছে রোড কনস্ট্রাকশনটা সিভিল কনস্ট্রাকশন, একটা ব্রিজ কনস্ট্রাক্ট হচ্ছে সেটা সিভিল কনস্ট্রাকশন, পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট অফ দ্য স্টেট গভর্নমেন্ট যে কাজটা করছে সেটা সিভিল কনস্ট্রাকশন, কোনো গভর্নমেন্ট বিল্ডিং হচ্ছে সেটা সিভিল কনস্ট্রাকশন। রিয়েল এস্টেট যেটা হয় সেটা সিভিলই বটে, কিন্তু সেটাকে আমরা, দ্যাট ইজ আ স্মলার পার্ট, সেটা আমরা অতটা ইয়ে করে দেখি না। আমাদের মেইন যেটা গভর্নমেন্ট এক্সপেন্ডিচার হয়, বা গভর্নমেন্ট শুধু না প্রাইভেট এক্সপেন্ডিচারও হয় অন সিভিল ওয়ার্কস, সেটা ফর ফ্যাক্টরিজ, ফর বিল্ডিংস, ফর ব্রিজেস, ইনফ্রাস্ট্রাকচার, রোডস, এগুলো কিন্তু সব সিভিল কনস্ট্রাকশনের আওতায় পড়ে। তো সেই ইনফ্রাস্ট্রাকচার যে পার্টটা সিভিল কনস্ট্রাকশনের, এটা কিন্তু is seeing a trend because government is focusing on improving it. Government of India একটা প্ল্যান আছে next 5 year এ, very ambitious plan, কতটা হবে জানি না, but 100 lakh crores of investment they are talking about in the next 5 years to make in the infrastructure sector. তো এইটার পরিপ্রেক্ষিতে এই এখন আমার মনে হয় যে এই গোয়িং ফরওয়ার্ড ইনফ্রাস্ট্রাকচার সেক্টর, সিভিল কনস্ট্রাকশন সেক্টরের কিন্তু there will be definitely good prospects. যেটা আপনি বলেছেন যে রিয়েল এস্টেট, আমিও হাইলাইট করেছি, রিয়েল এস্টেট পার্ট অফ কনস্ট্রাকশন সেখানে একটু স্লো যাবে, কারণ রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট will go slow. At the same point in time, একটা সেগমেন্ট আছে ইন্ডিয়াতে যে আমরা যেটাকে অ্যাফোর্ডেবল হাউসিং বলি, সেখানে গভর্নমেন্টের কিছু সাবসিডি আছে, স্কিমস আছে, সে আর অ্যাফোর্ডেবল হাউসিংটা কিন্তু ইন্ডিয়াতে is going to increase only, and it is already increased, কারণ there is a lot of housing gap in India. Everybody, সবারই একটা ঘর চাই, মানে সবাই থাকতে নিজের ইন্ডিপেন্ডেন্ট বাড়ি চাই, ঘর চাই। তো সেখানে কিন্তু সেই অ্যাসপিরেশনটা মেটানোর জন্য কিন্তু স্মল হাউজিং স্কিমস আসছে, গভর্নমেন্টের অনেক প্রাইভেট সেক্টরও সেখানে পার্টিসিপেট করছে। তো সেই জন্য আমি ভেরি কনফিডেন্ট যে অ্যাফোর্ডেবল হাউজিং এ কিন্তু we will still see action, we will see a quick revival there. তো আমরা রিয়েল এস্টেট নিয়ে অনেক প্রশ্ন পাচ্ছি, আমার ধারণা সুমানের এই কোয়েশ্চেন, এই অ্যানসারটা থেকে আপনারা অনেকখানি উত্তরই পেয়ে যাবেন। আসলে আমাদের সময় অলরেডি শেষ হয়ে গিয়েছে, তো আমরা আর দুটো কোয়েশ্চেন নিব। এই প্রশ্নটা হচ্ছে ডক্টর হাবিবের কাছে, বাংলাদেশ has taken some stimulus packages, does it bring any changes in the economy? এটা করছেন মিস্টার সাদরাত হোসেন। জি, ইকোনমিতে সেই পরিবর্তনটা আসছে স্লোলি, বাট আসছে তো বটেই। বাট ইয়েস, কারণ হলো এই স্টিমুলাস প্যাকেজগুলো, ইয়েস, যে স্পিডে আমরা হয়তো চাচ্ছিলাম যে স্পিডে এগুলো ইনজেকশন হবে, অতটা হওয়া খুব সহজও না। আমাদের একটাই চ্যানেল, যেমন একটা আলাদা রাস্তা আছে হেলিকপ্টার মানি,
যেটা ডেভেলপ কান্ট্রিতে করেছে। ভাই আমাদের অত টাকাও নাই, হেলিকপ্টার মানিও আমাদের নাই। সো আমাদের জায়গা চ্যানেল একটাই ব্যাংকের মাধ্যমে দিয়ে যেতে হবে। সো যে চ্যানেলটা, এটা কিন্তু ওই সময় ডিসিশন গুলো দেখেন, আপনি ইমিডিয়েটলি বলছেন স্টিমুলাস, ইমিডিয়েটলি স্ট্রিমলাইন করতে হচ্ছে, এখনই পলিসি তৈরি করতে হচ্ছে, এখনই আইডেন্টিফাই করতে হচ্ছে কার পাওয়া উচিত। একই সময় সেন্ট্রাল ব্যাংকে আমরা দেখেছি আজকে একটা সার্কুলার ইস্যু করেছে, কালকে সকালে আর একটা, এই সময়টা কিন্তু কেউ পায়নি। সুতরাং ওই সময় শুধুমাত্র একের সাথে সাথে আপনি ইনজেকশন করে দিলেন, সাথে সাথে টাকা চলে গেল, এরপরেও কিন্তু ডিমান্ড যে সাইড, এটা কিন্তু এখনো আগের জায়গায় ফেরত আসেনি, সেই জায়গায় কিন্তু আমরা স্ট্রাগল করছি। সুতরাং যদি বলেন ডিমান্ড সাইডে কতটা ডেভেলপমেন্ট হয়েছে, স্লোলি হচ্ছে, বড়রা ফেরত এসছে, ছোটদের ফেরত আসতে সময় লাগছে। আর সাপ্লাই সাইড থেকে সেই ইনজেকশনটা কিন্তু চলছে, বড়দেরটা কিন্তু আমি আগে বলেছি 75% অলরেডি ইকোনমিতে আছে, কিন্তু টাকা তো ভাই আমাদের খরচ করতে হবে, সেই জায়গাটা তৈরি হয়নি, আমরা কিন্তু এখনো টাকা খরচ করছি না, সেই ডিমান্ডটা আগের জায়গায় ফেরত আসেনি। বাট ইয়েস, স্লোলি we have got very good sign of quick economic recovery, চমৎকার রিকভারি সাইন আছে আমাদের। থ্যাংক ইউ। এ খুব ভ্যালিড পয়েন্ট ডক্টর হাফিজ আপনি রেজ করেছেন। আমি একটু বলি, গভর্নমেন্টের যে থিঙ্কিংটা ইন্ডিয়ান গভর্নমেন্টের ভেরি ভেরি ক্লোজলি রিলেটেড। এনারাও বলছেন ওই একই জিনিস, যে এনার যে স্টিমুলাস প্যাকেজটা নিয়েছেন, এটা মোস্টলি আপনার ফর দ্য এক্সট্রিমলি পুয়ার পিপল, ফর দের সাবসিস্টেন্স, যে যাতে না খেতে পেয়ে মানে স্টারভেশন যেন না হয়, তার জন্য যাবতীয় ব্যবস্থা করা হয়েছে। স্মল বিজনেসেস এর জন্য সাবসিডি দেওয়া হচ্ছে, কিন্তু ডাইরেক্ট মানি ইন দ্য পকেটস অফ পিপল সেইটা কিন্তু গভর্নমেন্ট দিতে চাইছে না, কারণ তাদের মতে যে এইরকম একটা দিলে কিন্তু এখন যে আনসার্টেন এনভায়রনমেন্ট, লোকে কিন্তু খরচা করবে না, লোকে সেই টাকাটা স্পেন্ড করবে না। আপনি যে পয়েন্টটা বললেন, তারা কিন্তু ওটা অ্যাজ আ সেভিং রেখে দেবে, বিকজ আনসার্টেন যখন হয় এনভায়রনমেন্ট, তখন টাকা হাতে থাকলেও লোকে খরচ করে না। তো এইটা একটা ন্যাচারাল হিউম্যান টেন্ডেন্সি। তো এক্স্যাক্টলি দ্যাট ইজ গোয়িং টু হ্যাপেন। তো নট নেসেসারিলি যে হেলিকপ্টার মানি দিলেই ডিমান্ড ইমপ্রুভ করবে। আই থিঙ্ক ভেরি ভ্যালিড। সো আমাদের এর পরের প্রশ্নটা করেছেন হচ্ছে মিস্টার শরীফ হোসেন। ওনার কোয়েশ্চেনটা হচ্ছে whether politics has any impact on credit facilities in India. ক্রেডিট ফ্যাসিলিটিস ইন ইন্ডিয়া, Very tricky question. দেখুন খুব এটা মানে এটা একটা ডিফিকাল্ট কোয়েশ্চেন টু অ্যান্সার অনেস্টলি। I know. এটা মানে দেখুন, সত্যি কথা বলতে কি, আই থিঙ্ক অল কান্ট্রিজ এই পলিটিক্যাল সিস্টেমস হ্যাভ এ রোল ইন ব্যাংকিং আমার মনে হয়। আর ইন্ডিয়াতে তো বটেই, কারণ ইন্ডিয়াতে আপনার দেখুন 70% অফ দ্য ব্যাংকিং অ্যাসেটস এখনো কিন্তু পাবলিক সেক্টর ব্যাংকস এর। পাবলিক সেক্টর ব্যাংকস হ্যাভ এ বিগ রোল টু প্লে ইন ইন্ডিয়া, আর গভর্নমেন্ট হচ্ছে মেইন শেয়ার হোল্ডার সেই পাবলিক সেক্টর ব্যাংকে, তো কিছুটা তো থেকেই যায়। বাট এইটা বলতে পারি যে there has been a steady kind of improvement in governance. বেশিরভাগ ধরুন ওভার দ্য লাস্ট 10-20 ইয়ার্স প্রত্যেকটা পাবলিক সেক্টর ব্যাংকে লিস্টেড করা হয়েছে, তো তাদের শেয়ারস আর লিস্টেড, দে হ্যাভ এ প্রফেশনাল বোর্ড। তো যতটা ইন্ডিপেন্ডেন্স দেওয়া সম্ভব সেটা গভর্নমেন্ট চেষ্টা করছেন যেটা দিতে, বাট কিছুটা তো মানে ছিল ইন দ্য পাস্ট। তখন অনেক বলা হয়, ফর এক্সাম্পল যে কিছুটা ব্যাড লোনস যেটা ইন্ডিয়াতে হয়েছে ইন দ্য পাস্ট 5 ইয়ার্স, সেটা অনেকটা বলা হয়েছে যে কিছুটা ইন্টারফারেন্স থেকে হয়েছে, গভর্নমেন্ট ইনফ্লুয়েন্সড লেন্ডিং কিছুটা, এটা অ্যালিগেশন আছে। এইগুলো সব কতটা এস্টাবলিশ হয়েছে জানি না, বাট অ্যালিগেশন আছে, এবং এর জন্য কিছুটা লেন্ডিং এরকম গভর্নমেন্ট ডাইরেক্টেড লেন্ডিং হয়তো হয়েছে ইন দ্য পাস্ট। বাট এটা আস্তে আস্তে কিন্তু আমরা এটার একটা ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি, অনেক বেশি ইন্ডিপেন্ডেন্ট লেন্ডিং ব্যাংকরা করছে, দে আর ডুইং দ্যাট। So future I think is encouraging. There will be more independent decisions that banks will be able to take. So I think we need to wrap up now. So any closing remarks from our panelists? So you may go first. ওকে, ওই শুধু ওই সুমন দাদা যেটা বললেন, আমি পলিটিক্সের একটা কথা বলি। পলিটিক্সের হয়তো আপনি বোধহয় মিন করেছেন নেগেটিভ ইনফ্লুয়েন্স কিনা, যিনি প্রশ্ন করেছেন। আমি বলি, আপনি যদি ইনফ্লুয়েন্সের কথা বলেন, যদি মিন করেন যে যারা ডিসিশন মেকার, ভাই যারা ডিসিশন মেকার ওনারা আমার লাইফকে ইনফ্লুয়েন্স করবেন, আমি রাইট ওনাকে দিয়েছি, উনি আমার কি বলে মানে জীবনের চলাফেরাকে ইনফ্লুয়েন্স করবেন, আমার লিভিংকে ইনফ্লুয়েন্স করবেন, আমার ফ্যামিলিকে ইনফ্লুয়েন্স করবেন, এডুকেশনকে করবেন, ফাইন্যান্সিং করবেন, ওই রাইট কিন্তু আমি দিয়েছি। ইয়েস, কতটা নেগেটিভলি করবেন বোধহয় দ্যাট ইজ, বাট ইনফ্লুয়েন্স তো করবেন, দ্যাটস দ্য থিং।
Thank you. Very rightly very rightly put. So so on that note আমরা আজকে আমাদের ওয়েবিনারের শেষ পর্যায়ে চলে এসেছি। আমি সুমনকে আমার since he's my colleague, that's why I call him Suman. So সুমনকে এবং ডক্টর হাবিবকে আমি ধন্যবাদ জানাতে চাই এত সুন্দর একটি উপস্থাপনার জন্য, এবং আমরা অবশ্যই অনেক কিছু জানতে পেরেছি এবং সামনের দিনগুলো সম্পর্কে আমরা একটা ধারণাও করতে পেরেছি যে কেমন দিন আসতে যাচ্ছে। সো আমাদের পার্টিসিপেন্ট সবাইকে অনেক ধন্যবাদ, তারা অনেকটা সময় ধৈর্য ধরে দেখেছেন, এবং আমি জানি নামাজের সময় হয়ে যাচ্ছে, সো আমরা এখনই শেষ করছি। আর যারা আমাদের সাথে ছিলেন এতক্ষণ তাদের সবাইকে ধন্যবাদ, এবং সবার কাছে আমরা আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনগুলো ইমেল করে দিব। তো ধন্যবাদ, এবং ইউ ক্যান অলওয়েজ রিচ আউট টু আস অ্যাট info@bdrl.com. Thank you. Thank you. Thank you. Thank you. Pleasure. It was a big privilege. Thank you all. Thank you very Thank much. you. Thank you.